হ্যাপি নিউ ইয়ার কিউরিওফাইড ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? নতুন বছর যাতে সবার খুব ভালো যায় সেটাই আমি চাই, এবং এই বছর আমি চেষ্টা করব খুব ইউনিক ঘটনা কিউরিওফাইটের এই ঘোষলি কল রেকর্ডিংয়ে নিয়ে আসার। আমাদের এটা পরিবার, আপনারা আমাদের পাশে ছিলেন এত বছর, তার জন্য আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ, এবং এর পরেও আপনারা আমাদের সাথে থাকুন। কিউরিওফাইড ফ্যামিলি আস্তে আস্তে অনেক বড় হচ্ছে, আশা করছি এইভাবেই যাতে আমরা এগিয়ে যেতে পারি এবং আপনারাও যাতে আপনাদের লাইফে ভালোভাবে এগিয়ে যেতে পারেন সেটা আমি চাই। তো ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার। আর আজকের এই দিনে আমাদের সাথে ঘোষলি কল রেকর্ডিংয়ে রয়েছেন পূর্ণিমাদির একটা কেস স্টাডি। এটা একটা খুব ইউনিক ঘটনা, কারণ এই ঘটনাতে আমি নিজে প্রেজেন্ট ছিলাম, আমি নিজের চোখে দেখেছি বিষয়টা। খুব সাডেনভাবেই বিষয়টা ঘটেছিল, যার জন্য ওই ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম। যাই হোক, পুরো ঘটনাটা আপনারা শেষ অবধি শুনলে পুরোটা ভালোভাবে বুঝতে পারবেন। এবং হ্যাঁ, আপনারা কোথা থেকে দেখছেন আজকের এই এপিসোড সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। এবং আপনারাও যদি আপনাদের লাইফে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে কিউরিওফাইটের এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ে শেয়ার করতে চান, তাহলে আমাকে যোগাযোগ করুন। আমাকে যোগাযোগ করার যে নম্বরটি সেটি আপনার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা ৩টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো পূর্ণিমাদি, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার কৌস্তব, কেমন আছো বলো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, এবং সকল শ্রোতা বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার 2025 সকলের খুব ভালো কাটুক। একদম। স্পেশালি তোমার সাথে আমার রিসেন্টলি দেখা হয়েছিল এবং আমরা একসাথে ঘুরতেও গেছিলাম শিটংয়ে। এখানে আজকের যে কেসটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেখানে তুমি যেমন ইনভলভ, একটা জায়গা থেকে আমি নিজেও ইনভলভ, কারণ যেখানে কেসটা ঘটেছিল সেখানে তুমি আমি দুজনেই গেছি। হয়তো এটা খুব কোইন্সিডেন্স হয়েছে যে তোমার কাছে এই কেসটা নিয়ে যখন ফোনটা এসেছিল সেই সময় আমরা শিটংয়ে ছিলাম এবং তুমি আমার সামনেই ছিলে। ঘটনাটা এতটা ভয়ঙ্কর, যেহেতু ঘটনাটা আমি পুরোটাই জানি, কারণ আমি নিজেও স্পটে গেছিলাম। আমি চাই যে এই পার্টিকুলার যে ঘটনাটা রয়েছে এটা তুমি সবার সাথে, অর্থাৎ আমাদের কিউরিওফাইটের প্রত্যেক শ্রোতা বন্ধুর সাথে শেয়ার করো। আর এটা কিউরিওফাইটের আমাদের বছরের একদম প্রথম রেকর্ডিং। আশা করছি মানে এই যে কেসটা রয়েছে এই কেসটা জানার পর মানে অনেকেই অনেক কিছু জানতে পারবে এবং শিখতেও পারবে, এবং কিছু কিছু প্রিকশনস আছে সেগুলো নিতেও পারবে। কি ঘটেছিল পূর্ণিমাদি, ডাইরেক্টলি তোমার কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, কি ঘটেছিল তার আগে বলে রাখি যে এই ঘটনার মাধ্যমে অবশ্যই অনেক সচেতনতামূলক বার্তা থাকবে। প্রত্যেকটা মানে পুরো ঘটনাটার কেন্দ্রে কেন্দ্রে সচেতনামূলক বার্তা থাকবে, যেগুলো প্রত্যেক শ্রোতা বন্ধুদের আমি বলবো যেন একদম বুঝে নেয়। এবং ব্যাপারটা হচ্ছে কৌস্তব এটাই যে এর আগে বহু ঘটনা হয়তো শেয়ার করেছি আমি ইতিমধ্যে পডকাস্টে বলো বা রেকর্ডিং এ, কিন্তু নিজের চোখে তুমি যেটা দেখেছো, তো বাস্তবে যে এরম হয় এই জায়গাটা তোমার কি ফিল হয়েছে? তুমি তো শুনেছো বা হয়তো নিজের ক্ষেত্রেও অনেক কিছু ফিল করেছো কোনো না কোনো সময় তুমি, কিন্তু এই যে দৃশ্যটা তুমি দেখেছো বা যেটা এইভাবে ফেস টু ফেস দেখেছো, তোমার কিরম মানে মনে হয়েছে? বেসিক্যালি আমার যে এক্সপিরিয়েন্স গুলো ছিল, ধরো আগরপাড়ার বাড়িতে বা নর্থ বেঙ্গল আমি যখন 2019-এ গেছিলাম, সেখানে আমি অনেক কিছুই ফিল করেছি, এক্সপিরিয়েন্স করেছি, বা আমাদের নিজের বাড়িতেও বলো অনেক কিছু ফিল হয়েছে। কিন্তু এখানে আমি যখন বাড়ির ভেতরে তোমার সাথে ঢুকলাম, মানে দরজাটা তো অনেকক্ষণ বন্ধ ছিল, তোমার সাথে আমি যখন ঢুকলাম, ঢোকার পরে মানে ওই যে পোড়া গন্ধটা, ঠিক আছে, মানে ওটা যখন আমার নাকে হিট করলো, তুমি সিক্স সেন্সের মাধ্যমে বুঝতে পারো যে তোমার সাথে মানে তুমি যেখানে রয়েছো সেই জায়গাটায় তোমার থাকাটা উচিত নয়। একদম ওই পোড়া গন্ধটা পেয়ে আমার সেটাই মনে হয়েছিল। আর যখন দেখতে পেলাম যে একদম বার্নারের ওপর একটা টেডি বিয়ার জ্বলছে, মানে সত্যি কথা বলতে মানে আমি মানে লিটারালি বলছি, মানে একটু স্টান্ড হয়ে গেছিলাম যে
কি হচ্ছে, কেন, কিভাবে? কিন্তু একটা টেডি বিয়ার জ্বললে কখনো সেই গন্ধ হবে না যেটা আমরা পেয়েছি, তাই না? মানে কিরকম একটা উইয়ার্ড গন্ধ, মানে তুমিও পেয়ে যাবে, চামড়া পোড়া একটা কিরকম একটা টায়ার পোড়া মানে রাইট। বিকট একটা গন্ধ, মানে খুব বটকা একটা বিকট গন্ধ, মানে এরকমটা অ্যাস্টাচ হয় না। টেডি বিয়ারটা তো তুমি ভেতরে ফোম থাকে না। ও হ্যাঁ, ওটাই। যাই হোক, আমি মানে একদম ঘটনায় আসতে চাইছি, কি তো হয়েছে? সেই সময় তুমি আমাকে বলেছিলে যে পূর্ণিমা দি এটা প্লিজ শেয়ার করো, কারণ এটা শেয়ার করা প্রয়োজন বা অনেক সচেতনামূলক বার্তা রয়েছে। তো প্রথমেই বলি যে তুমি জানো বা সকলেই জানে যে আমরা তারাপীঠ, কামাখ্যা বা বেনারসের মণিকর্ণিকা ঘাট, এই তিনটে স্থানে আমি অন্তত কাজ করে থাকি। তো তারাপীঠেই কাজ করতে গেছিলাম এবং কাজটা ছিল টলিগঞ্জের দুই দম্পতি এবং তাদের একটি ছেলে আর একটি মেয়ে ছিল, ঠিক আছে? এবং ছেলে আর মেয়েটির মধ্যে মানে বয়সের ডিফারেন্স অনেকটা। হ্যাঁ, তো স্বামী স্ত্রীর সমস্যা বলতে অ্যাজ সাচ বিরাট কিছু ছিল না, কারণ তাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো ছিল। কিন্তু ব্যবসায় একটু মন্দা যাচ্ছিল এই 2024-এ, ঠিক আছে? ব্যবসায় ভীষণ মন্দা যাচ্ছিল। তো সেই সময় ফোন করে আমাকে যে দিদি এরম এরম অবস্থা, আপনার সাথে দেখা করতে চাই, অ্যাপয়েন্টমেন্ট চাই। তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, এসে দেখা করে। তো সেখানে যেটা আমি ওনাদেরকে বলি যে দেখুন, আর্থিক অবস্থার অবনতি যখন বা ব্যবসায়িক অবনতি, তো এখানে সবার আগে আসে আমাদের দশম মহাবিদ্যার দশম রূপ মা কমলাত্মিকা, ঠিক আছে? কমলাত্মিকা হোম একটা করুন এবং যন্ত্রম দেব আমি বিশেষ, সেই যন্ত্রম প্রতিষ্ঠা করুন ব্যবসায়িক স্থানে। দেখুন আপনার সিচুয়েশন অনেকটা বেটারমেন্ট আসবে। তো ওরা সেই কারণেই স্বামী স্ত্রী যায় এবং অবশ্যই একই স্পটে যেহেতু কাজ হবে, তাই ওই ওনার ছেলের মাঙ্গলিক ছিল। তো বললো যে যখন যাচ্ছি তো ছেলের মাঙ্গলিকটা খণ্ডন করিয়ে নেওয়া হোক। ছেলের বয়স ধরো ওই 15 বছরের মতো, ঠিক আছে? 15 বছর, এবং এই বাচ্চাটির বয়স ছিল 5 বছর। আগেই বললাম যে ছেলে এবং মেয়ের মধ্যে বয়সের ডিফারেন্স কিন্তু অনেকটাই, ঠিক আছে? তারপর আমরা যাই রীতিমতো তারাপীঠে, সেখানে রাত্রিবেলা কাজ হচ্ছিল। স্বামী স্ত্রীকে বলা হয় কমলাত্মিকা হোম করতে, আমাদের বেদানার বীজ বা কমল গাটা যেটা হয় সেটা লাগে। তারা হোম করছিলেন নিশ্চিন্তে, এবং তুমি জানো যে আমার বাচ্চাও কিন্তু প্রত্যেকটা কাজে প্রেজেন্ট থাকে বা যায় আমাদের সাথে। আমার বাচ্চার বয়স 8 বছর এবং ওনার মেয়ের বয়স হচ্ছে 5 বছর। তো স্পটে বাচ্চা বলতেই দুটিই ছিল। তো আমার ছেলে নিজের মতো খেলছিল, কারণ যেহেতু ও মেয়ে, আমার ছেলের আবার এই ব্যাপারটা খুব আছে, মানে একটু মেয়েদের সাথে নিজে থেকে কম কথা বলে, একটু দেখায়, ঠিক আছে? মানে প্রথমে খুব একটা ফ্রি হয়ে যায়, মিশতে পারে না। হ্যাঁ, ওর জানি না কি ফিল হয়, বাট ও মিশতে পারে না। তো দিয়ে বাচ্চাটি কিন্তু অনেকক্ষণ দাদা দাদা করে ডাকছিল খেলার জন্য। তারপরে যখন ওর সঙ্গ পায় না, তখন ও নিজে নিজেই শ্মশানে একটা সাইডে বসে খেলতে শুরু করে। আমরা কিন্তু কাজের মধ্যে দেখিনি ও কি নিয়ে খেলছিল, কি আছে ওর হাতে, অত কিছু দেখিনি, আমরা পুরো কাজ করছি। এবার তোমাদের তো হোম যে জায়গাটায় হয় সেই জায়গাটা তো ঘেরা থাকে, সেই জায়গাটা ঘেরা, এবং তুমি জানো যে বন্ধনও থাকে এবং পার্টিশন করা থাকে আরেকটা জায়গায় যেখানে তন্ত্রের কাজগুলো হয়। আচ্ছা, পুতুল ক্রিয়া এই সমস্ত কাজগুলো যেখানে হয় সেগুলো পার্টিশন করা থাকে। আর এইদিকে বৈদিক কাজ হচ্ছিল, যেহেতু উনি কমলাত্মিকা করছিলেন, তো স্বাভাবিক এই দিকেই ছিলেন স্বামী স্ত্রী, এবং আমি কিছু ক্লায়েন্টকে নিয়ে তন্ত্রের কাজগুলোর জন্য ওই সাইডে, পার্টিশনের ওই সাইডে গিয়ে আমি কাজ করাচ্ছিলাম, ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, এইভাবে পুতুল তৈরি করুন, এই করুন, এইসব। তো ওনার মা নাকি একবার বাচ্চাটিকে বলেছে, এখানে বলি যে বাচ্চাটি একটি পুতুল নিয়ে খেলছিল। পুতুলটি উলঙ্গ অবস্থায় ছিল এবং নর্মাল বারবি ডল যেমন হয়, আমাদের পুতুল ক্রিয়ায় অনেক রকমের পুতুল ইউজ হয়। কখনো দেখবে তুমি কালো কাপড় পরানো, বা টিভি সিনেমাতেও হয়তো দেখেছো কালো কাপড় পরানো পুতুল, কখনো দেখেছো লাল কাপড় পরানো পুতুল, কখনো হয়তো দেখে থাকবে টেডি বিয়ার, কখনো নর্মাল বারবি ডলেও কিন্তু কাজ হয়। যেমন কাজের ধরন তেমনি পুতুলের ধরনও চেঞ্জ হয়, ঠিক আছে? তো ব্ল্যাক ম্যাজিক যখন করা হয় তখন সাধারণত চিতাভস্যের পুতুল বানানো হয়। চিতাভস্যের পুতুল বানিয়ে কাজ করা হয়, এবং যখন ব্ল্যাক ম্যাজিক করা হয় না, যে পুতুলে ব্ল্যাক ম্যাজিক করা হবে, কালো কাপড় জড়ানো মানেই জানবে কিন্তু এই মহিলা ব্ল্যাক ম্যাজিক করছে, ঠিক আছে? বা এই তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক করছে। তো এবার ও নর্মাল একটা পুতুল নিয়ে খেলছিল, ওর মা নাকি সেটা দেখে এবং বলে যে রাখো, মানে কাজ করছে, ওর মা হোম করছে, তো ইশারা করে ফেলে দিতে বলে। ও বাচ্চাটা খেলতে শুরু করে এবং মা দেখে যে যখন নিশ্চিন্তে চুপচাপ খেলছে, খেলুক, আর বেশি কথা বাড়ায় না, এবং এরাও যেহেতু শান্তিতে কাজকর্ম করতে পারছে, বাচ্চারা জ্বালাতন করছে না, একটা পুতুল নিয়ে তো খেলছে, খেলুক, আর কিছু কথা বাড়ায় না। এগুলো কিন্তু আমি অনেক পরে জানতে পারি, প্রশ্ন অনেক পরে। তো
আমরা ওই সময় স্পটে কিন্তু দেখিনি বাচ্চারা কি করছে না করছে। আমি একবার আমার ছেলেকে বরং বললাম যে যাও বনুকে নিয়ে এদিকে গিয়ে ইয়ে করো। তো ও দেখলাম মানে ঘেরা জায়গার মধ্যেই ছিল কি? অবশ্যই ঘেরা জায়গার বাইরে যাওয়াই যাবে না, ঘেরা জায়গার মধ্যে। এবং তাই খেলতে খেলতে তারপরে আমাদের কাজ শেষ হয়, হোমকুণ্ডের আগুন নিভে যায়, চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার হয়ে যায়। যখন হোমকুণ্ডের আগুন নিভে যায় তখন এমার্জেন্সি জেলে আমরা এবার যে যার হোটেলে ফেরার প্রস্তুতি করছি। তো ওনাদেরকে বললাম যে আপনারা হোটেলে চলে যান, আমাদের কিছু তন্ত্রোক্ত কাজ বাকি আছে, ওই যেগুলো শোল মাছের কাজ থাকে না, শোল মাছ বা এই সমস্ত কাজ ছিল, এগুলো সবার সামনে করা যায় না। এবং অনেক ক্লায়েন্ট আসে না, তারা কাজ দেয় যে ধরো দূরে আছে, আসতে পারছে না, তাদের যে কাজগুলো থাকে সেগুলো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমরা করি। তাহলে আপনারা আপনাদের মতো যান, হোটেলে খাওয়া দাওয়া করুন, অনেকটা রাত হয়েছে, আমরা আমাদের মতো ফিরবো, আমাদের কিছু কাজ বাকি মানে আছে। ওই গুপ্ত ব্যাপার থাকে, মানে সবার সামনে গুপ্ত ব্যাপার অবশ্যই থাকে, তন্ত্র মানেই গুপ্ত। আজকাল অনেক কিছুই প্রকাশ্য হচ্ছে, কিন্তু কিছু জিনিস তো গুপ্ত রাখতেই হয় ভাই, তাই না? তো কারণ আমাদের দেখালে প্রবলেম নেই, প্রবলেমটা তাদের দেখে হতে পারে। আচ্ছা। এবার আমরা আমার শিষ্য নিয়ে কাজে আছি, শোল মাছের ক্রিয়া করবো, এই করবো, মাছের নাক বেঁধানো হচ্ছে, তাকে নাকছাবি পরানো হচ্ছে, এরকমই কাজ ছিল। তো ওনারা না দেখে, নাকছাবি পরানোর কথা বলছো যেটা, এটা তাহলে অন্য একটা মানে পুরো একদম অন্য একটা চ্যাপ্টার, সেটা আমি যদি এখন তুলতে যাই অনেক টাইম চলে যাবে, এটা নিয়ে অন্য আমি পডকাস্টে আলোচনা করবো, ঠিক আছে? তো এবার যখন এই কাজগুলো হচ্ছে, ওনার বাবা বলছেন কি তুমি মেয়েকে নিয়ে চলে যাও, আমি একটু দেখি। আমি তখন বলি দেখবেন দাদা একদম থাকবেন না, চলে যান। থাকবেন না? এটা বলছে না আমি তো ছেলে, আলাম ছেলে হলেই যে তার ভাইবটা খুব স্ট্রং হবে তার তো কোনো মানে নেই, তাই না? আপনার ছক আমি দেখেছি, আপনার থাকাটা ঠিক হবে না, আপনি চলে যান। আর কথা বাড়ায় না ভদ্রলোক, উনি চলে যান বাড়ি, মানে হোটেলের উদ্দেশ্যে চলে যান। এবং আমরা ফিরি ধরো ওই 2টো নাগাদ রাত্রিবেলা। ফিরে ওনাদেরকে বলি খেয়েছেন? তখন ওনারা বলে না আপনাদের জন্য বসে আছে। আমি এবার কি কথা, এত রাত পর্যন্ত তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি আমরা। তারপরে উনি বলেন দিদি আপনি তো অনেক বেলায় বেরোবেন, আমরা ভোরবেলাতেই বেরিয়ে যাব, তো আপনার সাথে আর দেখা হবে না, যা যা জিনিসপত্র দেওয়ার আছে দিয়ে, মানে যা যা রেমেডি দেওয়ার আছে দিয়ে দিন, আপনার সাথে আর সকালে তো দেখা হচ্ছে না। ভালো কথা, ওনাদেরকে যা যা দেওয়ার ছিল দিয়ে দিয়েছি, যন্ত্রম টন্ত্রম বা কবচ যা দেওয়ার ছিল। এবং বললাম হ্যাঁ সকালে টায়ার্ড আছি সবাই, সকালে আর ডাকবে না আমাদেরকে, ওরা অনেক সকালে বেরিয়ে যাবে, 6:30-7টার ভেতর বেরিয়ে যাবে, নিজস্ব গাড়ি নিয়েই এসেছিলেন ওরা। এবার সকালে আমাদের আর দেখা হয় না, আমি যখন উঠি তখন ওরা অলরেডি হোটেল ছেড়ে বেরিয়ে গেছে। তো আমি 11টা 11:30 নাগাদ মানে হালকা ফুলকা লাঞ্চ করে তারাপীঠ থেকে বেরোই। এবং 11টা 11:30 বেরোনো মানে বুঝতে পারছো কলকাতায় ঢুকতে ঢুকতে 4:30-5টা তো আরামসে বাজবে, তাই না? মাঝখানে শক্তিগড়ে টি ব্রেক আছে, এইসবের টাইম লাগে। এবার ওনারা পৌঁছে গেছেন অনেকক্ষণ আগে, ভালো কথা গেছেন, কিন্তু যাওয়ার পর আমাকে কোনো ফোনও করেনি যে আমরা ভালোভাবে সেফলি পৌঁছে গেছি বা কিছু, মানে আর কোনো কন্ট্যাক্ট করেনি। এবার আমাদের পরের দিনই মানে তারাপীঠ থেকে যেদিন ফিরলাম তার পরের দিনই একটা বাস্তু ভিজিট ছিল মেমারিতে। আচ্ছা। মেমারির দিকে, বর্ধমান ওইদিকে। তো আমরাও এই কারণে একদমই টাইম নষ্ট না করে জাস্ট বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে কোনো রকম একটু খাবার খেয়ে একদম তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ আবার সকালে ওঠা। এবং তারাপীঠের মানে যা ধকল হয় গাড়িতে এলে, বিশাল ধকল হয়। তারপরে ধরো কাজ করেছি আগের দিন রাত্রিবেলা পর্যন্ত, আমি আর ফোন টোন দেখি না, একদম ফোন ফ্লাইট মোডে করে শুয়ে পড়ি। সকালবেলা আবার উঠে আমরা আমাদের কাজে বাস্তু ভিজিটে বেরিয়ে পড়ি। এবার আমি চলে পড়ো, মানে এখানে একটুখানি ইন্টারাপ্ট করছে যেটা জানার, মানে রাতেও কি এই রিলেটেড ফোন আসে? রাতে এখানে বলতে গেলে কি বলতো, ভিডিও তো দেখে অনেকে, এবারে বহু মানুষ ড্রিঙ্ক করেও রাত্রিবেলা ভিডিও দেখে। বহু মানুষ আছে যারা ড্রিঙ্ক অবস্থায় ফোন করে মানে অনেক বাজে বকে, অনেক বাজে কথা বলে, তখন তো সে নিজের চেতনে থাকে না। দিদি আমার অনেক সমস্যা, কান্নাকাটি ধরো শুরু করে দিল রাত্রিবেলা। এবারে আমি যদি সারা রাত ফোন ধরি তা আমার রেস্টটা হবে কি করে, এবং মাঝখানে যদি 14 বার ফোন আসে আমার রাত্রে, এই জন্যই ফ্লাইট মোড করি। কিন্তু আমি সকালে উঠেই আগে ফোন মানে অন করে দিই। মানে এটা কেন জিজ্ঞেস করলাম আমি তোমাকে পরে বলছি। আচ্ছা, তো তারপরে আমরা বাস্তু ভিজিটে বেরিয়ে যাই মেমারিতে। ওখানেরও এক গল্প রয়েছে, মারাত্মক বাস্তুদোষ ছিল, সেখানে আমরা যাই। এদিকে এবার আমি ঘটনায় ঢুকি, যেটা আমি অনেক পরে জেনেছি, এখন আমি কিন্তু কিছু জানি না, মানে যখন আমি মেমারিতে যাচ্ছি তখনও কিছু জানি না। এরপরে ওদের বাড়িতে যেটা হয়েছে সেটা পরবর্তীতে জানতে পেরেছি, সেটা এখন আমি তুলে ধরছি। সেটা হচ্ছে ওনার মা বলেন
যে তারাপীঠ থেকে ফেরার পর, মানে তারাপীঠ থেকে ওরা সকালেই ঢুকে গেছে, 6টা সাড়ে 6টা বেরিয়েছে, মানে তোমার 11টা 12টা নাগাদ ঢুকে গেছে, চান টান করে খাওয়া দাওয়া করেছে, ওরাও ভীষণ ক্লান্ত, তাই শুয়ে পড়েছে, দুপুরে শোয়ার মতো শুয়ে পড়েছে। সন্ধ্যেবেলা ওঠার পর মেয়ের ধুম জ্বর, মানে ওই বাচ্চা মেয়েটি, 5 বছরের যে বাচ্চা মেয়েটি ছিল তার ধুম জ্বর, মারাত্মক জ্বর আছে। ওর মা ভেবেছে যে ঠান্ডা গরম লেগেছে, কারণ আগুনের সামনে ছিল। এবার আগুনের সামনে থেকে বেরিয়েই যখন বাইরে বেরোচ্ছে তখন তো ওয়েদারটা অন্যরকম না, বাচ্চা ছেলে হয়তো নিতে পারেনি, ঠান্ডা লেগে গেছে। তো সেই রাতে ওর মা, সাধারণত দেখবে যে বাড়িতে বাচ্চা থাকে, মেয়ের কথা, মেয়ে, সরি, বাচ্চা মেয়ে। এবার ধরো যে বাড়িতে বাচ্চা থাকে সেই বাড়িতে কোনো না ওষুধপত্র থাকে, পেট ব্যথার, বমি, এসবের ওষুধ থাকে। তো ওর মা জ্বরের ওষুধ খাইয়েছে, যা হয় জ্বরের ওষুধ দিয়েছে। এবার দেখে জ্বর নামেনি, সারা রাত জল ভর্তি করে গেছে ওর মা। আর মেয়েটি ঘুমের মধ্যে ভুলভাল বকছিল, মানে ওর মা যেটুকু শুনতে পেয়েছে যে আমাকে ছেড়ে দে, আমাকে ধরিস না, বা চলো না একটু খেলি, মানে কথার কোনো মানে ইয়েই ছিল না, কোনো কারোর সাথে কোনো মিল ছিল না, কোনো কথাটার সাথে কোনো কথার মিল ছিল না। এখনই বলছে আমায় ছেড়ে দে, এখনই বলছে চলো না একটু খেলি, কোনো মিল নেই। তো ওর মা এই খুব আস্তে শুনতে পায়। এবার 5 বছরের বাচ্চা, এমনি আলতো আলতো স্পষ্ট কথা খুব একটা যে বলে তা নয়, অনেকে হয়তো বলে, বয়স মানে এটা মানুষ টু মানুষ ভ্যারি করে, কোনো বাচ্চা খুব কম বয়সে দেখবে কথা ফুটে যায়, আবার কোনো কোনো বাচ্চার একটু টাইম লাগে, তাই না? তো এর নাকি আদো আদো কথা বলতো, তার মধ্যে কিন্তু ঘুমের মধ্যেও স্পষ্ট বলছিল এরম কথা, মা শোনো। পরের দিন যখন জ্বর নামেনি সকাল পর্যন্ত, তখন ডক্টরকে, চাইল্ড স্পেশালিস্ট যিনি ডক্টরকে ফোন করে, ডক্টরকে ফোন করে বলে এরম এরম এমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট চাই। তো ডক্টর বলে চেম্বারে নিয়ে আসুন। ওরা বলে বাচ্চার প্রচন্ড জ্বর, গাড়িতে করেও মানে ওঠালেই বমি করছে, মানে ওর যদি ঘাটটা তুলছে না তাহলেই মেয়েটা প্রচন্ড বমি করছে। আচ্ছা, জানে না কেন, এটা ওরা রাত থেকে লক্ষ্য করেছে যে যখনই কোলে নিয়ে ধরো বাথরুম করাতে নিয়ে যাচ্ছে বা কিছু, ঘাড় তুললেই ভমিটিং হচ্ছে। তো তখন ওর মা বলে আপনি যা ভিজিট নেবেন আমি দেবো, কিন্তু আমি যেতে পারবো না, আপনি প্লিজ একবার সময় করে চলে আসুন। ভালো কথা, এরা ডাক্তারবাবু আসেন, দেখেন এবং বাচ্চাকে দেখে বলেন দেখুন সাধারণত 3 দিন তো আমাকে নজর রাখতেই হবে, তারপরে টেস্টের কথা বলা যাবে। তো আপনি 3 দিনে দেখুন যা প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছি, যা প্রেসক্রাইব করে যাচ্ছি ওষুধ, সেগুলো এনে খাওয়ান, যদি না কমে। এবং যে ডক্টর, আমি এখানে এত স্পষ্ট নাম বলতে পারছি না, উত্তরপাড়ার ডক্টর, এটুকু বলছি, মানে ভীষণ ভালো ডাক্তার। এবং এবারে এখানে লোক প্রশ্ন করতে পারে টালিগঞ্জ থেকে উত্তরপাড়া কেন? এই কারণেই, কারণ মেয়েটির মামা বাড়ি ছিল উত্তরপাড়ায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। মেয়েটির, এবং যখন মেয়েটি প্রেগনেন্ট, মানে মেয়েটির মা যখন প্রেগনেন্ট, তখন বাপের বাড়িতে চলে এসেছিল যেহেতু, তাই ওই ডক্টরের হাতে ডেলিভারি হয়েছে। ওকে 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 ওকে। এই কারণেই ছোটবেলা থেকে ওনার হাতেই সমস্ত কিছু। তো ডক্টরকে বলেন এবং বলেন যে ভীষণ ভালো ডাক্তার, নাম করা, আমি যেটা বলছিলাম। তো উনি বলেন 3 দিন ওয়েট করতেই হবে। এবার জ্বর কিন্তু নামে না, মানে 3 দিন হয়ে গেল, এইভাবে 3 দিন পেরিয়ে গেল, জ্বর নামে না। এর মধ্যে বাচ্চাটা যা যা মানে কি বলবো পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে বমিটা কমেছে, শুনছো? শুনছি। বমিটা কমেছে, কিন্তু চোখের বর্ণ সব সময় লাল টকটকে হয়ে থাকতো। জ্বর এলে এমনি আমাদের চোখ একটু লাল থাকে, বাট ওর রক্তবর্ণ হয়ে থাকতো, পুরো লাল। আর প্রচুর পরিমাণে খেত। সাধারণত সামান্য সর্দি হলেও আমাদের খাওয়ার টেস্ট চলে যায়, খাই না। জ্বরে তো ছেড়েই দাও, কিন্তু মেয়েটা ঠিক উল্টো হয়েছিল, প্রচন্ড পরিমাণে খাবার খেত। এবং ওর মা বলছে যে আমার মেয়ে মাছ খেতে চাইতো না। অনেক বাচ্চা আছে যারা ডিম পছন্দ করে ভীষণ, মাছটা খুব একটা পছন্দ করে না, বাচ্চা। তো ওর মা বলছে যে মেয়ে আমার মাছ খেত না, সে তারাপীঠ থেকে ফেরার পর মাছ খেতে শুরু করে। হ্যাঁ, মানে মাছ আনতেই বলতো ওর বাবাকে। এবার মেয়ে বলছে বাবা ও মাছ এনে দিত। আর তার থেকেও বড় কথা, ওর সামান্য শরীর টরীর খারাপ হলে ওর দাদাকে কাছে চাইতো, ঠিক আছে? ও কিন্তু একবারও, এই যে জ্বর এসছে, ও কিন্তু একবারও বলেনি দাদা কই, বা দাদাকে আমার পাশে একটু বসতে বলো, বা দাদার সাথে একটু, দেখো বাচ্চারা জ্বর ফোড়া তো বোঝে না, ওরা জ্বরের মধ্যেও একটু ভালো হলেই বলে খেলবো, তাই না? কিন্তু ওর দাদাকে একবারও ও ডাকেনি। এটা ওর মায়ের একটু সন্দেহ হয়েছিল ব্যাপারটা। তারপর আর প্রচন্ড একটু উঠে বসলেই না ওই পুতুলটার সাথে খেলতো। ওই যে পুতুলটা তারাপীঠ থেকে নিয়ে আসা হয়েছিল, সেই পুতুলটার সাথেই খেলতো। অথচ বাড়িতে ওর মা বলছে একটা রুম মানে খেলনায় ভর্তি,
টেডি বিয়ার থেকে শুরু করে পুতুল থেকে শুরু করে সমস্ত কিছু আছে, কিন্তু ওর ওই পুতুলটার সাথেই ও খেলতো আসার পর থেকে, তারাপীঠ থেকে আসার পর থেকে। তো ওইটা অতটা কেউ গ্রাহ্যই করেনি ব্যাপারটা, যে পুতুল নিয়ে খেলছে। এবার 3 দিন এইভাবে কেটে যাওয়ার পর ডাক্তারবাবুকে আবার ফোন করে যে ডাক্তারবাবু ওর কিন্তু জ্বর নামছে না, হ্যাঁ বমিটা কমেছে কিন্তু জ্বর নামছে না কিছুতেই। তখন ডাক্তারবাবু বলে আপনি এই ডেটে নিয়ে আসুন, চেম্বারে নিয়ে আসুন। এরপর ওরা গাড়িতে করে চেম্বারে নিয়ে যায়। মেয়েটা কিন্তু চেম্বারেও পুতুলটাকে নিয়েই গেছে, মানে পুতুলটাকে কাজ ছাড়া 1 সেকেন্ডের জন্য করেনি, এমনকি বাথরুমেও যদি গেছে তাও পুতুলটাকে কোলে নিয়েই গেছে, বুকে জড়িয়ে। ঠিক আছে, তারপর চেম্বারে যায়। চেম্বারে ডাক্তারবাবু দেখে বলেন দেখুন এখনো তো প্রচুর জ্বর, আমি যে ওষুধগুলো দিয়েছি কমেনি, তো আপনি এবার টেস্ট করান, ব্লাড টেস্ট করাতে হবে। ব্লাড টেস্ট হয়, 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট আসে, ম্যালেরিয়া ডেঙ্গু থেকে শুরু করে যা যা দরকার সমস্ত কিছু টেস্ট হয়, পুরো রিপোর্ট নর্মাল। কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে একটু রক্তের মানে হিমোগ্লোবিনটা কমেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হিমোগ্লোবিন একটু কমেছে। ডাক্তার বলছে দেখুন হিমোগ্লোবিন কমলেও অনেক সময় জ্বর আসে, বাট এতটাও কমেনি যাতে জ্বর নামবে না, এটা হতে পারে না। আরো কিছুদিন দেখে নিন, 4-5 দিন, আমি ওষুধ চেঞ্জ করে দিচ্ছি, এর মধ্যেও যদি না কমে তাহলে এবার হসপিটালাইজ করতে হবে। ওকে, এবারে হসপিটালাইজ করতে হবে। তো এরা তো খুব ভেঙে পড়ে, মানে এইটুকু বাচ্চা হসপিটালে যাওয়া মানে সেলাইন তো মাস্ট, তাই না, ছুঁচ ফোড়াফড়ি হবে, তো এরা খুব ভেঙে পড়ে ব্যাপার। কিন্তু এই যে 1 সপ্তাহ ডাক্তার পর্যবেক্ষণে রাখতে বলেছিল বাচ্চাটাকে, এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে কৌস্তব বাড়িতে। কি ঘটেছে? ওষুধ একদিন খাওয়ার পর বাচ্চাটার দিনের বেলা জ্বর পুরো চলে যেত, মানে দিনে কোনো জ্বরের নামগন্ধ থাকতো না, বাচ্চা পুরো ফ্রেশ, কোনো চোখ লাল বর্ণ না, কিচ্ছু না। কিন্তু ঠিক 5টা থেকে 5:30টার পর যখনই সন্ধে হয়ে আসতো বাচ্চাটা ধুম জ্বর আসতো, সেম জ্বর আবার আসতো। তো এরা ডাক্তারের সাথে মানে কন্ট্যাক্টে ছিলই, এরা ডাক্তারবাবুকে জানে যে দেখুন এখন এমন হচ্ছে দিনের বেলা জ্বরটা থাকছে না, সন্ধ্যের পর জ্বর আসছে। তখন ডাক্তারবাবু বলে যাই হোক আমি তো মেডিসিন দিয়েছি, এটার একটা তো কোর্স আছে, এই কোর্সটা কমপ্লিট করতেই হবে, তারপরে আমি অবশ্যই হসপিটালাইজ করব। যে কোনো ওষুধেরই একটা কোর্স থাকে, যে কোনো অ্যান্টিবায়োটিকেরই একটা কোর্স থাকে, তো সেই কারণে বললেন যে এটা দেখে নাও, তারপরে আমি হসপিটালাইজ করছি। ভালো কথা। এরপর বাচ্চাটা ভীষণ রকম জেদি হয়ে ওঠে। সামান্য জ্বর এলে আমরা বলি না এই জ্বরে আছে বলে জেদ দেখাচ্ছে, মন খিচখিচ করছে, কিন্তু না, এর জেদটা অন্যরকম ছিল। জিনিসপত্র ভাঙাচোরা শুরু করে, নিজেকে নিজে কামড়ানো, আঁচড়ানো, গালে থাপ্পড় মারতে শুরু করে নিজেকে। তোর মা বলে তুই কি পাগল হয়ে গেছিস? এবারে একটা বাচ্চার প্রতি খুব রুডও তো কেউ হতে পারে না, যতটুকু বোঝানো যায় বোঝাচ্ছে। 5 বছরের বাচ্চা কি হবে? তো দাদা ওর সামনে এসে ওকে বলে বনু কি হয়েছে তোর জ্বর ঠিক হয়ে যাবে, তোর শরীর খারাপ লাগছে, এই নিবি ওই নিবি এনে দেবো, কিচ্ছু না। বাচ্চা বলে কিচ্ছু চাই না, এবং দাদার দিকে মানে দাদা যে কথাগুলো বলছে ও কোনো রেসপন্সই করছে না, মানে দাদা হয়ে গেছে চোখের বিষ। হ্যাঁ, শুধু উত্তর দিচ্ছে ওর মাকে বা বাবাকে একটু আধটু, এবং নিজের মাথা দেওয়ালে ঠুকতে শুরু করে, অকারণ ঠুকতে শুরু করে। আর সব থেকে আশ্চর্য যেটা, ওর মা রান্নাঘরে রান্না যখনই করতো ও গিয়ে গ্যাসের মানে ফ্লেমের দিকে তাকিয়ে ফ্রিজ হয়ে যেত। ওর মা এটা লক্ষ্য করেছে প্রায় কদিন, ও পুরো চুপচাপ দাঁড়িয়ে ফ্রিজ হয়ে যেত, সেটা দিনের বেলাতেও কিন্তু ফ্রিজ হয়ে যেত, এবং কোনো না কোনো কারণে মজার ছলে যাই হোক ফু দিয়ে নিভিয়ে চলে আসতো, গ্যাস মানে নিভিয়ে দিত। হ্যাঁ, মানে গ্যাস বার্নার অফ করতো না, আগুন জ্বললে ফু দিয়ে নিভিয়ে দিত। এবার ধরো একটা রান্না চাপিয়ে এসছে, গ্যাস ফু দিয়ে নেভাতো, ভাব। তো ওর মা সবসময় রান্না চাপিয়ে তো মানুষ দাঁড়িয়ে থাকে না, নিশ্চয়ই ফুটতে দিয়ে চলে আসে। এবার ওর মা জানে রান্না হচ্ছে, গিয়ে দেখে যে গ্যাস নিভে বসে আছে। এটা প্রথমে ওর মা বোঝেনি যে কি করে নিভছে, প্রথম দিন ভেবেছে হয়তো গ্যাস শেষ, তারপরে ট্রাই করে দেখে না গ্যাস তো আছে। তারপরে এটা একদিন ওর সামনেই ঘটে, মেয়ে দৌড়ে আসে, ফু দিয়ে নিভিয়ে দিয়ে চলে যায়। তখন ওর মা ওকে বলে যে তুই কেন এরকম করছিস, ফু দিয়ে নিভিয়ে দিচ্ছিস। তখন হেসে মানে অদ্ভুত একটা ক্রিপি হাসি হেসে বেরিয়ে চলে আসে, দিয়ে পুতুলের সাথে আবার খেলতে শুরু করে। এরপর ওর মা লক্ষ্য করতে শুরু করলো যে মেয়েটা ঘর থেকে কারোর সাথে কথা বলার শব্দ আসছে। মেয়ে কিন্তু দরজা যে বন্ধ করেছে তা না, ভেজানো আছে। তো যেটা ওর খেলার রুম ছিল, যেখানে বললাম আমি যে 1 গাদা টেডি বিয়ার গাড়ি ফাড়ি রাখা, সেখানে দেখছে যে মেয়েটা কথা বলছে কারোর সাথে। তখন ওর মা একটু দরজাটা ফাঁক করে দেখে যে মেয়েটা বলছে যে তুই এবারে, মানে লুডো খেলছে ধরো, তুই এবার ফেল। এবারে 5 বছরের বাচ্চা সঠিকভাবে লুডো খেলতে তো জানে না, এবারে একটা কিছু খেলা খেলছে যে তুই ফেল এবার, মানে কারোর সাথে কথোপকথন করছে।
তারপরে ঘরের মধ্যে হঠাৎ করে ডাইনিং এরিয়া দিয়ে দৌড়ে চলে গেল। তখন ওর মা বলছে, বাবু আস্তে দৌড়, এই তোর জ্বর আছে গায়ে, পড়ে যাবি। তখন বলে, আমি যদি জোরে না দৌড়ি ও আমাকে মানে ছুঁয়ে ফেলবে, মানে ছোঁয়াছুঁই খেলছে। তখন ওর মা বলে, কে ছুঁয়ে ফেলবে? ওই যে দাঁড়িয়ে আছে, ও ছুঁয়ে ফেলবে। ওর মা ভাবে, বাচ্চার বলা কোনো গুরুত্বই দেয় না। ঠিক সন্ধ্যের পর আবার জ্বর আসতে থাকে। এইবার মেয়ের রাত্রের ঘুম পুরো উড়ে গেল, মানে অকারণ খ্যান খ্যান করতো, কাঁদতো, 3টে 3:30 বাজলে প্রচন্ড চিৎকার করতো, আর খালি বলতো যে কি বলে, আমার মাথার চুল ছিঁড়ছে কেউ, মানে আমার চুলে প্রচন্ড ব্যথা করছে, মাথায় প্রচন্ড ব্যথা করছে, এরকম করতো। এইগুলো যখন একটা মা দেখছে রাতের পর রাত, তখন ডাক্তারবাবুকে বলে, দেখুন ডাক্তারবাবু, আপনার ওষুধে বিন্দু মাত্র কাজ হচ্ছে না, মানে মিনিমাম তো কাজ হওয়া দরকার। রাত্রেবেলা হলেই আমাদের আজ 2-3 রাত হয়ে গেল আমরা ভালোভাবে ঘুমাইনি। সকাল থেকে মেয়ে আমার সুন্দর থাকছে, কিন্তু আমার রাত্রি হলেই আমার মেয়ে অত্যাধিক রকম জ্বরে ভুগছে, এবং 3টের পর থেকে ও আর ঘুমোচ্ছে না। সেই যে জাগছে, সেই 5টা 5:30 ভোরের আলো ফোটার পর ঘুমাচ্ছে, ঠিক আছে? তখন ডাক্তারবাবু বলে যে দেখুন, আপনারা বলছেন ঠিক আছে, আবার পড়ে গেছিল তোমার মাঝখানে শনি রবিবার, তো সেই কারণে রবিবারে কোনো মানে অ্যাডমিশন তো এমার্জেন্সি পারপাস হয়তো নেবে, কিন্তু যেহেতু এই ডাক্তারবাবু জানতেন সমস্ত কেসটা, উনি বললেন যে সোমবারের মধ্যে এসে আপনি দেখান এবং হসপিটালাইজ করুন, যদি না কমে জ্বর, মানে বিকেলের মধ্যে যদি জ্বর না কমে। তখন এর বাবা এবার লক্ষ্য করে, মানে ওই মেয়েটির বাবা লক্ষ্য করে যে মেয়েটা পুতুলটার সাথেই কথা বলছে, পুরোপুরি একা হয়ে যাচ্ছে, এবং বেশিরভাগ সময়টা পুতুলটার সাথেই কাটাচ্ছে। ওর বাবা তখন কি করে, যখন মেয়েটি ঘুমোচ্ছিল, পাশে পুতুলটা ছিল, ওর বাবা না ওই পুতুলটাকে তুলে ওর মাকে বলে, যাও এটা ডাস্টবিনে ফেলে দাও, এর জায়গায় অন্য পুতুল, মানে ওর ঘরে পুতুলের অভাব নেই, আগেই বললাম, অন্য একটা পুতুল শুইয়ে দিয়ে গেছিল। ওই পুতুলটার জামাটা খুলে দিয়েছিল যাতে মেয়েটা বুঝতে না পারে। এবার ঘুম থেকে যখন মেয়েটা সন্ধ্যেবেলা উঠেছে, উঠে পুতুলটাকে আগে দেখেছে, ও দেখেই বলছে, আমার পুতুল দাও। তখন ওর মা বলছে, এই তো তোর পুতুল। বলছে, মিথ্যে বলবে না, আমার ওই পুতুলটাই চাই যেটা আমি ঘুরতে গিয়ে নিয়ে এসেছি। ও অত তারাপীঠ বলতে পারছে না, ও বলছে যেটা ঘুরতে গেছিলাম, যেখান থেকে নিয়ে এসেছি, ওই পুতুলটা দাও, এটা ওই পুতুলটা নয়। তখন বলছে, তুই কি করে বুঝছিস ওই পুতুলটা নয়? বলছে, ওর চোখ আলাদা, এর চোখ আলাদা। এই কথাটা শোনার পর ওর মা লক্ষ্য করে যে সত্যি তো এত দিন হয়ে গেল, আমরা তো পুতুলটাকে মানে দেখেছি, দুটোই বারবি ডল, দুটোই একই রকম প্লাস্টিকের, একই চুল, সোনালী রঙের চুল, একই সব, কিন্তু চোখ দুটো তো আলাদা, এটা তো আগে লক্ষ্য করিনি। ওই পুতুলটার চোখগুলো মানে পুরো মনে হবে না তোমার মানুষের চোখ যেরকম হয়, মানে কোনো যেন মানে কি বলবো, শ্বাস প্রশ্বাস চলা বা কোনো কিছুর মায়াবী চোখ, যেটা কিন্তু নর্মাল নয়। এটা ওর মা ক্লিক করে তখন মাথায়। ওর মা বলে যে, না বাবু, ওই পুতুলটাই এটা, তুমি বুঝতে পারছো না। মেয়ে কিন্তু এক জেদ যে না, ওই পুতুলটা নয়। এবারে খাওয়া বন্ধ করে কাঁদতে থাকে। তখন ওর বাবাকে বলে, বেকার ফেলালে, এবারে একটা বাচ্চা যখন খাচ্ছে না, একটা মায়ের কিরকম কষ্ট হয়। তো বলছি, তোমার জোর হলো, ও খাচ্ছে না, খাওয়া বন্ধ করে দিয়েছে, দেখো তুমি যদি খাওয়াতে পারো, যেটা হয়। দিয়ে ওর বাবা বলছে, পুতুলটা তুমি ফেলেছো তো? ওর মা বলে, হ্যাঁ আমি একদম ফেলে দিয়েছি, কিন্তু মেয়েকে তুমি যেমন করে হোক বোঝাও। তখন ওর বাবা বলে, বাবু অন্য কিছু নিবি? এই করে ব্লিঙ্কিট, আমাজন, ফ্লিপকার্ট, এই সমস্ত অনলাইন অ্যাপগুলো নে ওকে দেখাতে থাকে, দেখ এই পুতুলটা নিবি বাবু, ওই পুতুলটা নিবি বাবু, দামি দামি জিনিস দেখাচ্ছে। ও কিচ্ছু নেবে না, ও সেই এক গোয়ার মানে বলছে আমি ওই পুতুলটাই চাই। তখন ওর মা ঠাটিয়ে একটা চড় মেরেছে, বলছে, বেশি বাড়াবাড়ি করছো তুমি, হ্যাঁ তুমি কবে থেকে ভুগছো, তোমাকে নিয়ে কত ভোগান্তি হচ্ছে, আমাদের কোনো ইয়ে আছে তোমার? এত ভালো ভালো পুতুল দেবো, তুমি ওটা কি পেয়েছো এমন যে ওটাকেই তোমার চাই? তখন মেয়েটা খুব নাকি রেগে তাকায় মায়ের দিকে, একদম লাল দৃষ্টিতে তাকায় আর বলে, আমার সাথে তুই কথা বলবি না, তুই তো বাড়ি করছে, তুই মাকে বলছে। তখন ওর মা না বলে, এত অভদ্র ভাষা তুই কোথায় শিখলি? তুমি আজ পর্যন্ত তুই আমাকে তুই বলেছিস, তুই বলে কথা বলছিস, এত অভদ্র ভাষা। বললাম তো তোর কোনো প্রশ্নের উত্তর দেব না, তুই আমার সাথে কথা বলবি না। যে মেয়েটা আদো কথা বলতো, সে মেয়েটা স্পষ্ট বলছে, তোর কোনো প্রশ্নের, মানে একদম স্পষ্ট উচ্চারণ, তোর কোনো প্রশ্নের আমি উত্তর দেব না, এরকম। ওর মা না ঘাবড়ে যায় ব্যাপারটা। আবার রাত হয়, আবার জ্বর আসে। এবার যখন সকাল হয় তখন দেখে ওই পুতুলটাই ওর পাশে শুয়ে আছে, মানে যেটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল, মেয়েরা ফেলে দিয়ে এসেছিল, সেই পুতুলটাই ওর পাশে শুয়ে আছে।
মেয়েটা ঘুম থেকে উঠে যখন পুতুলটাকে দেখে, স্বাভাবিক জ্বর নেমে গেছে যেহেতু সকাল হয়েছে, পুতুলটাকে দেখে ভীষণ খুশি হয় এবং বলে, তুই কোথায় চলে গেছিলি, তুই আবার আমার কাছে চলে এসেছিস, আমি জানি তুই আসবি আমার কাছে, আমার বাবা ফেলে দিয়েছিল, আমার মা ফেলে দিয়েছিল তোকে। হ্যাঁ, কি বলে, ওদের খুব বদমাশ, ওরা খুব বাজে, এরকম এরকম পুতুলটাকে বলে। কিন্তু এদের মা বাবা তো আকাশ থেকে পড়ে যে যেটা ডাস্টবিনে ফেলেছে, এবার ধরো ঘরের ডাস্টবিনে তুমি ফেললে, সেটা যখন তুমি সকালবেলা মানে ডাস্টবিন আসছে তখন যখন তুমি দিয়ে দিচ্ছ, ওটা তো কোথায় ফেলছে ওটা আমরা কেউ জানি না। হুম হুম। মানে যারা নোংরা ফেলে তারা তো নিয়ে চলে যাচ্ছে। তো এবার ওটা কি করে আসতে পারে, কি করে নিজে থেকে ওই একইভাবে বিছানায় আসতে পারে? এদের মা বাবার এবার ক্লিক করে মাথায় যে যত নষ্টের গোড়া এই পুতুল, যত একটা কিছু। কথা বলো, হুম অনেকদিন তো এইসব চলছিল, হুম তা ওই দম্পতি মানে যাদের বাড়িতে আমরা গেছিলাম, তাদের একবারও মনে হয়নি যে শ্মশান থেকে একটা পুতুল কুড়িয়ে পেয়েছে, সেটা নিয়ে এসেছে বাড়িতে, সেটা রয়েছে এতদিন ধরে, মানে একবারও ক্লিক করলো না জিনিসটা? একটা কথা বলি, এতদিন প্রফেশন করছি তো, হুম। আমি যা দেখেছি, বা এর আগে তুমি জানো আমার হাজবেন্ডও প্রফেশন করেছে, তার ক্ষেত্রেও আমি যা দেখেছি, সেটা যে বাড়িতে ব্ল্যাক ম্যাজিক বা যে বাড়িতে এই এনটিটি নির্ভর ব্যাপার স্যাপার ঘটা শুরু হয়ে যায় না, তাদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। তারা তোমাকে বলবে কাজ করাবো বা আমি যাব, কিন্তু আমি বারবার এটা বলি, তারা কিন্তু আর আসে না। হুম হুম। তাদের কাজ করিয়ে উঠতে পারাটাই বিরাট কষ্টকর হয়ে যায়। এই ফ্যামিলিটা একটা সুস্থ ফ্যামিলি ছিল কি না, হুম হুম। কোনো অশান্তি ছিল না, মানে এটা হয়ে গেছে, ভবিতব্য একেই বলে। মানে ভদ্রলোক ভদ্রমহিলা, আমি নামটা নিচ্ছি না এখানে, হুম মানে ওনারা কিন্তু মানে খুবই লাইক কি বলবো, নর্মাল একটা মানুষজন যেরকম হয়, মানে এইসব মিটে যাওয়ার পরের কথা বলছি। তুমি তো দেখেছো তাদেরকে, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এরকমটা হওয়াটা উচিতই না, মানে যে শ্মশান থেকে বাচ্চা মেয়ে, এবার দেখো এইসব প্যারানর্মাল জিনিসপত্র বাদ দিচ্ছি, হুম, শ্মশানে কোথায় মাটি লেগে আছে, কি কি না কি একদম। লেগে আছে, সেই জিনিসটা নিয়ে বাড়িতে রয়েছে, বিছানায় শুচ্ছে, হুম। তো সেটা তো ক্লিক করাটা ডেফিনেটলি উচিত ছিল। হয়তো ক্লিক করেছিল মানে হয়ে যায় এরকম, ফ্রিজ হয়ে যায় প্রত্যেকে। ওরা ভেবেছে, দেখো এবার বাড়িতে কারো যদি জ্বর আসে, তুমি কি তান্ত্রিকের কাছে যাবে না ডাক্তারের কাছে যাবে? আজ আমি তান্ত্রিক অ্যাস্ট্রোলজার, আমারও যদি জ্বর আসে, আমি কি ঝাড়ফুঁক করবো না আগে ডাক্তারের কাছে যাবো? ডাক্তারের কাছে। আমি ডাক্তারের কাছে যাবো। তো ওরা যে খুব অস্বাভাবিক কিছু করেছে তা তো নয়, ওরা ডাক্তারের কাছে গেছে, জ্বর এসছে, না আর ডাক্তার সেটা বলছি না, সেটা ঠিক আছে, পুতুলের ব্যাপারটা বলছো তুমি। পুতুলের ব্যাপারটা বলছি। হ্যাঁ, শ্মশানের জিনিস নিয়ে আসার ব্যাপারটা বলছো। হুম হুম হুম। জানি না কেন ক্লিক করেনি বা জানি। করেনি, হয়তো ফ্রিজ হয়ে গেছিল। এবার বুঝতে পারে কিছু সময়ের জন্য যে, এবং এরা এটাও ফিল করে যে আমরা তারাপীঠ থেকে আসার পর আমি তো কিছু ক্রিয়া দিয়েছিলাম করতে, ওরা কিন্তু কোনো কিছু শুরু করতে পারেনি, বা মানে মাথা থেকেই নেই যে এগুলো আমাকে করতে বলেছিল। আমি জব করতে বলেছিলাম একটা নির্দিষ্ট মন্ত্র, ব্যবসায়িক উন্নতি বা এইসব কারণের জন্য এই যে যন্ত্রটা যেটা দিয়েছি, ওটা কিন্তু ট্রলি ব্যাগেই রয়ে গেছে। যেরকম ওরা গেছিল এই ট্রলি ব্যাগে, মানে ট্রলি ব্যাগটা ওপেনও করেনি, যন্ত্র বারও করেনি, কিচ্ছু করেনি, সবটা কেটে গেল। ওদের মাথাতেও নেই এরকম কিছু মানে কিচ্ছু নেই মাথাতে। আমি এবার বিশেষ বিশেষ দ্রব্য দিয়েছিলাম বাড়িতে ছড়াতে, ব্যবসার জায়গায় ছড়াতে, কিচ্ছু করেনি। এরপর বা যখন এটা বুঝতে পারে যত নষ্টের গোড়ায় পুতুল, তখন ওর বাবা ঠিক করে যে না, একে ফেললে হবে না, একে নষ্ট করে দিতে হবে, যেমন করে হোক একে নষ্ট করে দিতে হবে। এদের বাড়ি থেকে একটু দূরেই মেন হাই রোডে পিচ ঢালাইয়ের কাজ হচ্ছিল, ঢালাই কাজ রাস্তায়। এবং পিচের যে ঢালাই কাজ হয় দেখবে তুমি, আগুন জ্বলে না ওখানে, ওর বাবা একটা জিনিস করে আগুন জ্বলে। এবার ওর বাবা ওটা দেখেছিল, এবং ওর বাবার এটা মাথায় এসেছিল যে এই পুতুলটাকে নষ্ট করতে বাইরে যেতে হবে, ঘরের মধ্যে করাটা হয়তো সেফ হবে না, এইটা ওর বাবার মাথায় এসেছিল যে যা করবো বাইরে করবো। এই জন্য মেয়ে যখন ঘুমোচ্ছিল পুতুলটাকে নিয়ে বেরিয়ে যায়, এবং এর মাকেও বলেনি কিছু, মানে নিজের ওয়াইফকেও কিচ্ছু জানায়নি, পুতুলটা নিয়ে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে ও ওই পিচ ঢালাই যেখানে হচ্ছিল ওই আগুনে দিয়ে দেয়, পুতুলটাকে ফেলে দেয়। ওই শ্রমিকরা হয়তো কাজে ব্যস্ত ছিল, কেউ লক্ষ্য করেনি, দিয়ে ফেলে দেয় এবং নিজে পেট্রোল পাম্পে যায় গাড়িতে তেল ভরবে বলে। গাড়িতে তেল ভরবে করে যায়, একটা লরি জাস্ট রোডের উপর দাঁড়িয়ে ছিল। ও বাইকে চেপে গাড়িটা ব্যাক করে, লরিটাকে গিয়ে মারে, ভদ্রলোকের পায়ে চোট লাগে, রক্তপাত হয়, মানে সিরিয়াস কিছু না, বাট আঘাত লাগে, সিরিয়াস কিছু হতে পারতো। ওখানকার লোকেরা তোলে, তারপরে উনি বলেন আপনি চালিয়ে যেতে পারবেন তো? না, হ্যাঁ যেতে পারবেন। ও বাড়ি আসে,
বাড়িতে ঢুকতে ঢুকতে লোকটা গন্ধ পায়, সারা বাড়িময় টায়ার আর পাইপ পোড়ার গন্ধ। আচ্ছা। চামড়া পুড়লে বা পাইপ টায়ার পুড়লে যেরকম গন্ধ হয় সেম গন্ধ, সারা ঘরেতে সাফোকেশন হচ্ছে সারা ঘরে। আর মেয়েটা চিৎকার করছে, আমার সারা গা জ্বলে যাচ্ছে, আমার সারা গা পুড়ে যাচ্ছে, কেন তোরা এটা করলি, কেন তোরা এটা করলি, এইরকম চিৎকার করছে। ওর মা, বাবা বলে ওর মাকে এসে, কি হয়েছে গো? ওর মা বলে, জানি না কেন, তুমি বেরিয়ে গেলে তার ঠিক 15-20 মিনিট থেকে মেয়েটা এরকম করছে। ওর গায়ে আমি অলরেডি জল ঢালছি, গায়ে দেখো জ্বর নেই, কিন্তু গাটা ও খালি বলছে আমার জ্বলে যাচ্ছে। আর না ওপর থেকে লাল হয়ে গেছে, র্যাশ বেরোলে যেরকম হয়। এরা ভাবছে হয়তো কোনো সাইড এফেক্ট হলো ওষুধের বা কিছু কি হলো যার কারণে র্যাশ বেরোচ্ছে, জ্বালা করছে, কিন্তু মেয়েটা বারবার বলছে আমার ভেতরটা জ্বলছে। একটা ছোট বাচ্চা অত প্রপার বলছে যে আমার ভেতরটা জ্বলে যাচ্ছে, এটা কিন্তু কোনো বাচ্চা এত প্রপার বলতে পারবে না। এটা বলবে জ্বলছে, পেট জ্বলছে, হাত জ্বলছে, কিন্তু ও বলছে আমার ভেতরটা জ্বলে যাচ্ছে পুরো, তোরা কেন এটা করলি, এই কথাটা কেন বলছে, তোরা কেন এটা করলি। তারপর মেয়েটা বলতে শুরু করে, আমি পুতুলের মধ্যে ছিলাম, তোরা শান্তিতে ছিলি, আমাকে পুতুল থেকে তোরা বের করলি, এবার তোদের কারুর নিস্তার নেই, তোরা কেন করলি এটা। বাচ্চা মেয়েটা এটা ডাইরেক্ট বলছে, এটা ডাইরেক্ট বলছে ওর বাবা আসার পর, ওর বাবা ঢোকার পর, কিন্তু ঘরে গন্ধটা কন্টিনিউ আছে। আর এই সমস্ত কিছু ভিডিও বুদ্ধিমানের কাজ করেছে ওর দাদা, সমস্ত কিছু ভিডিও করেছে। 15 বছর বয়স, বাট এখন বাচ্চাটা খুব স্মার্ট হয়ে গেছে। স্মার্ট, ও কিন্তু ভিডিও করেছে, এবং ও কতটুকুই বা জানে কি জানে জানি না, কিন্তু আজকাল তো সবাই এসব শোনে টোনে, বা তুমি জানো আজকাল হিন্দি বলো বাংলা বলো পডকাস্টে এই সমস্ত নিয়ে আলোচনা হয়, যাই হোক ও দেখে হয়তো, ও কিন্তু ভিডিও করেছে, পুরো বুদ্ধিমানী কাজ করেছে একটা, সেটা আমার পরবর্তীকালে কাজে এসেছে। তো তারপর ও মেয়েটা বলছে, তো বলতে তো ও মা বলছে তার মানে কি, তুই কি সব বলছিস। তখন বিছানায় ঝাঁপিয়ে ওঠে, মানে একটা বাচ্চা মেয়ে বিছানায় কিভাবে উঠবে, চাদরটাকে টেনে ধীরে ধীরে উঠবে তো, ও জাস্ট জাম্প করে আর বিছানায় উঠে যায়। তারপর বিছানায় উঠে বলে যে আমি আগুনে পুড়ে মারা গেছিলাম, এইভাবে বলছে, আমি আগুনে পুড়ে মারা গেছিলাম, কেন না আমার স্বামী আমার উপর অকথ্য অত্যাচার করতো, একবার গায়ে গরম তেল ঢেলে দিয়েছিল, কিন্তু সেইবার আমি বেঁচে গেছিলাম, কিন্তু দ্বিতীয়বার আমি সিলিন্ডার বাস্ট করে, জানি না ওরাই ইচ্ছাকৃত হয়তো কিছু করেছিল, যার কারণে সিলিন্ডার বাস্ট করে এই মেয়েটি মারা যায়। এবার আগুনে পুড়ে মারা যায়। তারপর সে এক ভদ্র মহিলাকে পজেস করে, সে হবে কোনো এক ভদ্র মহিলা, তাকে পজেস করে, সে এক তান্ত্রিকের কাছে যায়। এবার বহু রকমের তান্ত্রিক আছে যারা আত্মাকে বন্দি করে রাখে, বা কোনো কাউকে মুক্তি না দিয়ে কি করে বলতো, কেউ কেউ বোতলে বন্দি রাখে, কেউ কেউ কিছু ডাবের মধ্যে, যেটা আমি নিষিদ্ধাকে বলেছিলাম, ডাবের মধ্যে বন্দি রাখে, সেটা বিভিন্ন ধরন হতে পারে, জায়গায় বন্দি রেখে তাদেরকে দিয়ে নিজেদের কাজ করায়। যখনই তুমি ওকে কাজ দেবে না, তখনই ও তোমাকে ডিস্টার্ব করতে শুরু করবে, এই জন্য ওকে কাজ দিতে হয়। তো একে কি কাজ, এই যখন পজেস হয়ে ওই তান্ত্রিকের কাছে যায়, ওই তান্ত্রিক বের করে নেয় ওকে, মহিলাকে সুস্থ করে দেয়, কিন্তু এই আত্মাটাকে মুক্তি প্রদান না করে ওকে একটা বারবি ডলের মধ্যে বন্দি করে, বাবলা কাঁটা হয় না, বাবলা গাছের কাঁটা, সেই বাবলা গাছের কাঁটা দিয়ে বিদ্ধ করে রেখে দিয়েছিল, মানে আবদ্ধ করে রেখে দিয়েছিল। এই যে বাচ্চা মেয়েটা যায় তারাপীঠ, এবং ওই ভদ্রলোক ওটাকে তারাপীঠে একটা গাছের নিচে ফেলে দিয়ে এসেছিল, এবং আমাদের স্পটটা বিভিন্ন জায়গায় স্পট, মানে বিভিন্ন অমাবস্যা পূর্ণিমা অনুযায়ী তোমার স্পট চেঞ্জ হয়, তুমি জানো এটা। তো স্পট চেঞ্জ হয়েছিল, ও ওখানে খেলছিল, খেলতে খেলতে একটা বাচ্চা মেয়ে পুতুল দেখতে পেয়েছে, ও ওই কাঁটাটা নাকি হাতে করে তুলে ফেলে, তখন নাকি রক্ত পড়ে ওর হাত থেকে, মানে বাচ্চা মেয়েটার হাত কেটে গেছিল। বাচ্চা মেয়েটার হাত কেটে গেছিল, ও কিন্তু এগুলোর মাকে কিছু বলেনি। একটা বাচ্চা যদি হাত কেটে যায় ও কাঁদবে তো, উয়া করবে, লাগ জ্বলছে, মা দেখো কেটে গেল, কিচ্ছু বলেনি এসব। ও আঙ্গুল কেটে, একটু ছুঁচের মতো আঙ্গুল কেটে রক্ত বেরিয়েছিল, সেই রক্তটা পুতুলের গায়ে লেগেছিল, সেখান থেকে ওর রক্তটা বন্ধ, মানে সামান্য সেপ্টিপিন ফুটলে যেরকম রক্ত বেরোয় ওরকমই বেরিয়েছিল, নিজে নিজেই রক্তটা বন্ধ হয়। তারপরে পুতুলটাকে ও নিয়ে আসে, তখন থেকেই পুতুলটাকে ও জীবন্ত করে দেয় নিজের রক্ত দিয়ে। সাংঘাতিক ব্যাপার পূর্ণিমা দিয়ে নিজে। এবং এই ঘটনাটা আমি কোথায় বসে শুনছি, শিটংয়ে বসে আমার সামনে। তোমাকে ডাকলাম আমি, যে শোনো, একজন ফোন করেছে, জাস্ট স্পিকারে দিলাম, দিয়ে বললাম শোনো কি বলছে, মানে মারাত্মক একটা কেস এসছে।
আর মানে তো এই- আমি যতদূর আমার মনে আছে, ঠিক আছে, আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পর একদম রাতের দিকে এই ব্যাপারটা হয়েছিল। রাতের দিকে তো আমি তখন বললাম, দেখুন এখন আমি প্রোগ্রামে আছি, এখন আমি কথা বলতে পারবো না। মানে আমরা জাস্ট প্রোগ্রামটা শেষ করে ওইটাই। উঠেছি, উঠে তারপরে চেঞ্জ করতে তুমি তোমার রুমে গেছিলে, আমি আমার রুমে গেছিলাম, ঠিক আছে। আমি চেঞ্জ করতেও পারিনি, ঠিক আছে, বসে ফোন টোন ঘাটছিলাম। আমি এই দরজার সময় তুমি ধাক্কা ঢুকেছো। দিচ্ছি, আমি আরে তো কষ্ট কি বেরো না, বেরো কি করছি। হয়েছে, কি হয়েছে এখানে? ভূত ফুত পেয়ে গেছে নাকি? হ্যাঁ মানে তুমি ঠিক আছে। প্রথমে ভাবলে যে এখানে বোধহয় হরর কিছু ঘটেছে কারোর ইয়েতে, তো আমি ভেবে তোমার পেছনে হয়তো ভূত পড়ে গেছে। না ওটা পড়বে না। দিয়ে আমি তো আর তারপর তেমনি তোমার ঠান্ডা, মুখে শুনছি বিষয়টা। দিয়ে তেমনি ঠান্ডা, মানে ওখানে যেরকম ঠান্ডা, বেশ তখন ভদ্রমহিলা বলছেন, মানে আমি শিওরিত। তারপরে যে ফোন করে যে আমাকে করতে হবে এই অনেক বড় ব্যাপার, যে ওদের মাথায় এসছে যে ব্যাপারটা অন্যদিকে গেছে, আমার তুমি তান্ত্রিক দরকার। মানে বেশ অনেকটা শুনে নিয়েছো, ঠিক আছে। মানে তুমি এই যে যতটা বললে, আমি হয়তো মাঝখানে একটু ঢুকেছি, ঠিক আছে, এই জিনিসটার পরে আমি ঢুকেছি তোমার কাছে। ওইটাই তো বললাম। হ্যাঁ হ্যাঁ। তুমি কখন ঢুকলে? তোমাকে যখন বললাম যে ওই মেয়েটি যখন তার বর্ণনা দিচ্ছে, একদম একদম। তখন আমি ডেকেছি। তারপরে মানে এগুলো কি হয় বলো তো, তোমার সাথে আমি রেকর্ডিং করছি, কিন্তু তুমি তো জানো না যে আমি কতটা কি বলছি। কিন্তু যদি তুমি নিজে শোনো যে হ্যাঁ ক্লায়েন্ট বলছে, বা নিজে দেখো, তাহলে তোমার মনে হবে যে না, হ্যাঁ এটা এরকম হয়, বাস্তবে হয়। দেখো, বাস্তবে যেহেতু নিজের সাথে ঘটেছে, এতজনের সাথে রেকর্ডিং ওইটাই। করেছি, ঘটেছে, এই একটা ব্যাপার জানি আমি, আমার নিজের সাথে যেহেতু ঘটেছে। এবার এখানে বিষয়টা আলাদা একটা জায়গাতেই, যখন তুমি কোনো কেস সলভ করছো বা কোনো কেস এসেছে তোমার কাছে, ঠিক আছে, সেটার মধ্যে দিয়ে যারা যাচ্ছে, তারা যখন লাইভ এই ঘটনাটা বা এই তাদের প্রবলেমটা তোমাকে বলছে, হুম। মানে বিশ্বাস করবেন না, মানে আমি অডিয়েন্সদের বলছি, মানে যখন ভদ্রমহিলা কথা বলছিলেন, ঠিক আছে, মানে ওই মানে হয় না যে খুব ভয়ে কেঁদে কেটে এরকম ভাবে কথা বলছেন না উনি, মানে খুব মানে কুল অ্যান্ড কাম ভাবে, বাট খুব উত্তেজিত, এটা বোঝা যাচ্ছে, মানে উত্তেজনাটাকে ভেতরে চেপে রেখে তারপরে কথা বলছে। হুম। আর তুমি একটা জিনিস লক্ষ্য করবে, ঠিক আছে, মানে খুব ফাস্ট কথা বলছিলেন উনি, ফার্স্ট কথা বলছো একদম। হ্যাঁ তো ফার্স্ট বলে মানে মনে ও হচ্ছিল তো যে জানতো না। কেউ হয়তো শুনে ফেলবে, মানে লুকিয়ে লুকিয়ে, মানে খুব মানে আস্তে হুম, আস্তে, হুম। মানে খুব ফাস্ট মানে হ্যাঁ। বলতে চাইছিল এবং ও জিনিসটা। তো এটা জানতো না যে আমরা ওখানে আছি। ও তো আমাকে জানতো যে আপনি যেমন করে হোক এক্ষুনি আসুন, হ্যাঁ, ঠিক না, হ্যাঁ, এক্ষুনি হ্যাঁ, আসুন, right, এমন right, ছিল right. ব্যাপারটা। মানে ওই আমি রাতে, যখন হ্যাঁ ওই রাতে কলকাতাতেও আমি যদি থাকতে, তাহলেও কলকাতা তো problem ছিল। তাও চেষ্টা করতাম না, বালি থেকে হ্যাঁ। টলিগঞ্জ এমন কিছু, মানে তবু চেষ্টা করতাম। হুম, তো এবার ওনাকে যখন বলছি যে আমি তো এখানে, তখন তো উনি আকাশ থেকে পড়ছে, এবার কি করবে, হুম, হুম, একে সামলাবে কি করে সামলাবে, কোথায় যাবে, আমাকে বলছে কোথায় কি করব। তখন আমি একটা মন্ত্র বললাম, তুমি শুনলে, যে এটা কপালে আঙ্গুলটা দিয়ে করুন, দেখুন এক্ষুনি মেয়ে সেন্সলেস হবে, বাট ভয় পাবেন না, ও কিন্তু সেন্সলেস হয়ে যাবে। তুমি বললাম, এবারে যেটা বলছিলাম যে একজন বন্দি করে রেখেছিল, এবার ওই রক্তটা যেহেতু পেয়ে গেছে, তাই পুতুলটা জেগে গেছে ব্যাপারটা। এবার ওই বলছে, ওর বাবাকে বলছে যে তুই আমাকে আবার সেই আগুনে পোড়ালি, তুই তো পুতুলটাকে ধ্বংস করে দিলি, ঠিক আছে, কিন্তু তুই আত্মাকে কি মারতে পারবি? আমাকে তো তুই মুক্তি করে দিলি, আমি তো ভালো করেছিস, পুতুলটাতে তো আমি বন্দি ছিলাম, এবার এতদিন আমি তোর মেয়েকে কিন্তু পজেস করিনি, বা তোর মেয়ের ভেতরে আমি ঢুকিনি, আমি পুতুলটাকে, আমার আধার ছিল, আমি পুতুলটাতে ছিলাম, কিন্তু তুই পুতুলটাকে পুড়িয়ে নিজের সর্বনাশ আরো নিজে করলি, কারণ এরপর আমার একটা আধার চাই, এবং তোর মেয়ে রক্ত দিয়েছে, আমি ওর ভেতরে ঢুকে গেছি। ভাবো তো, মানে একটা 5 বছরের বাচ্চা মেয়ে গুছিয়ে গুছিয়ে যখন এইসব কথাগুলো বলে, তার মানে বোঝাই যাচ্ছে ও বলছে না। না মানে তার বাবা মার ওপর দিয়ে কি যাচ্ছে। এবং বাবাটা সব থেকে এটা যে আমি কারোর সাথে আলোচনা না করে কেন পুতুলটাকে আমি পুড়িয়ে দিলাম। হুম, এতদিন এনটিটির সাইড এফেক্ট হচ্ছিল, এনটিটি বাড়িতে থাকার সাইড এফেক্ট হচ্ছিল, কিন্তু ডাইরেক্ট তো এবার মেয়েটা ফুল পজেসড, নিজের মুখে তুলে বলছেও। এবারে মানে দেখো, জ্বর আমি ফর না সব চলে একটা গেছে। কথা বলছি এখানে, একটু হুম। ইন্টারাপ্ট করছি তোমাকে। অনেক ক্ষেত্রে কি হয়, যখন কেউ পজেস থাকে, সে যে পজেসড সেটা বোঝাতে চায় না, তুমি নিজেও হ্যাঁ দেখেছো, হ্যাঁ হ্যাঁ বাবা, কিন্তু এ বোঝাচ্ছে। তার মানে এর মানে তরপানিটাই এতটা, ঠিক আছে, সে হয়তো নিজে একদম। থেকেই হয়তো মুক্তি পেতে চেয়েছে বা চাইছিল, হুম। যার জন্যই হয়তো ডিটেলসটা বলেছে, বাট আবার জিজ্ঞাসা বা রাগটাও অতটাই, রাগটা যার জন্য মারাত্মক আছে, ক্ষতিটাও করতে চাইছে। রাগটা অনেকের ওপর আছে, রাগটা ওই তান্ত্রিকের ওপরও আছে যে ওকে বন্দি করেছিল, কারণ কোনো প্রেতাত্মা কারোর বন্দি হতে চায় না, সে মুক্ত ভাবে থাকতে চায়।
এক তো সে মুক্তি পায়নি, তাই তো সে আত্মা মানে মুক্তি পায়নি বলেই তো সে প্রেতাত্মা হয়ে প্রাপ্ত ঘুরছে, হয়েছে, হ্যাঁ। প্রেতজনই প্রাপ্ত হয়েছে। এবার তাকে যখন জোর করে বন্দি করে দেওয়া হচ্ছে, তাহলে তুমি ভাবো সে কতটা মানে রেগে আছে। তারপরে আবার তাকে রক্ত দিয়ে আরো পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে মানুষের রক্ত দিয়ে আরো পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে। তুমি বারবার এটা শুনেছো যে যদি কোনো নেগেটিভ জায়গায় রক্ত অন্তত পড়ে যায় সেটা আরো ডেঞ্জারাস হয়ে যায়, একদম হাকিনি নেমন্তন্ন হয়ে যায়, ডাকিনি যোগ, কত কিছু আছে। এবং তারাপীঠের শ্মশানেও ওর রক্তবিন্দু পড়েছে। কপালটাই খারাপ ছিল। আর বাচ্চাটা খুব কিউট, পূর্ণিমাদি, মানে পুতুলের মতো ছিল পুরো, মানে পুতুলের মতনই ছিল গো, সত্যি বাট তাই। চেহারা ফেহারা যা হয়ে গেছিল, মানে কি কয়েক বলবো। দিনে, তাই না, কয়েক দিনে। তুমি তো দেখোনি তারাপীঠ যাওয়ার সময়ও মানে যথেষ্ট সুন্দর গোলগাল বাচ্চা একটা। যাই হোক, তো রেশমি নাম ছিল, আমি এখনো মেয়েটার নামটাই বলি, আচ্ছা। রেশমি নাম ছিল। তো এরপর ও যখন বললো যে এরম এরম ব্যাপার, তখন ওর মা বাবা বলছে এসব তুই কি বলছিস উল্টো পাল্টা, কি বলে তোর কি জ্বর এসছে প্রচন্ড, আবার কি জ্বর এসছে দেখি গায়ে হাত দি, গায়ে হাত দিতে দেবে না। যা, ওর মাকে জোরে মেরেছে, একদম ছুবি না আমাকে, একদম ছুবি না, রক্ত গঙ্গা বইয়ে দেবো, একদম ছুবি না, অ্যাডাল্টের মতো কথা বলছে। তখন ওর মা বাবা বলছে ছেড়ে দাও, ও যেটা দিদি বললেন ওটা করো, ওর মাথায় সামনে তো যেতে হবে তার জন্য, তারপর তো কপালে আঙুলটা ঠেকাবে, বুড়ো আঙুলটা। ও তো সামনে যেতেই দিচ্ছে না, ও তো বুঝতে পারছে, মানে এই যে আমার সাথে ওর মা ফোনে কথা বললো বা আমার সাথে যোগাযোগ করলো, আমি কি কি বললাম ও কিন্তু সব জানে। আমি বারবার বলি এনটিটিটা শুনতে পায়, দেখতে পায়, কিন্তু ওরা লেখা একমাত্র পড়তে পারে না। আচ্ছা আচ্ছা। কোনো কিছু আমি বারবার বলি যারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত তারা আমার সাথে কন্ট্যাক্ট করার পর বলি লিখুন, হোয়াটসঅ্যাপ করুন, ফোনে কথা বলতে হয় না যে আমি এই তারিখে আপনার সাথে দেখা করতে যাচ্ছি, আমার এই তারিখে অ্যাপয়েন্টমেন্ট আছে, দরকার নেই, আপনি লিখুন না। তো এবার ওরা এই কারণে আমি বললাম দেখুন আপনি না আলোচনাটা বন্ধ করে দিন, বাড়িতে স্বামী স্ত্রী মিলেও আলোচনা করবেন না, কিচ্ছু করতে হবে না। বলছে সামনে এগোতে দিচ্ছে না কিছুতেই, আমি কি করে মন্ত্রটা জপ করবো। আনলাম সামনে এগোতে দিচ্ছে না, ঘরে গঙ্গা জল আছে? তো বলে হ্যাঁ গঙ্গা জল আছে। আমি বলছি গঙ্গা জলে 3টে তুলসী পাতা মেশান, কিন্তু রাত্রিবেলা আবার তুলসী পাতা তোলা যায় না, তাই তো? আচ্ছা। রাত্রিবেলা তুলসী গাছে হাত দিতে নেই, তুলসী তুলতে নেই। তখন বলছে এবার কি করবো। আনলাম যে এক কাজ করুন, তুলসী পাতা ছেড়ে দিন, শুধু গঙ্গা জলই মানে দূর থেকে ছেটান, একটু যখনই সেন্সলেস হয়ে আসবে তখনই আপনি তাড়াতাড়ি জপটা করতে চলে যান যে মন্ত্রটা দিলাম। তো নিচে তো প্রোগ্রাম চলছিল, বিভিন্ন মানে প্রচুর শব্দ, এবং তার মধ্যে ধরো আমি এদিকে কথা গান বাজনা হচ্ছিল, হ্যাঁ মানে পুরো মুডটাই একদম মানে অন্যরকম হয়ে গেল। আমরা বেসিক্যালি ঘুরতে গেছি তো লাইট মুডেই থাকবো, কারণ এখানে আমি মানে এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামাতেই চাইনি, মানে মানুষের তো একটু ব্রেক দরকার না। কিন্তু ওখানেও এমন একটা সিচুয়েশন। তারপরে যখন ওই ভাইয়ের মানে ছেলে মেয়েটার দাদার করা ভিডিওটা যখন পাঠালো কৌস্তব, তুমিও দেখলে, তখন মনে হচ্ছিল যে আমি সিটং থেকে মানে পালিয়ে চলে যাই তাড়াতাড়ি, ঠিক কি না? কিন্তু তখন আর একদিন ছিল বোধহয়, একদিন আমাদের 9 তারিখে ফেরার। এবার ফিরেই সবার আগে আমার টার্গেট ছিল 14 তারিখে অমাবস্যা, আবার আমি তারাপীঠ যাবো ধরো। মাঝখানে ছিল যে এর বাড়িতে যেমন করে হোক ভিজিট করতে হবে। যখন আমাকে জানিয়েছে, এতদিন জানায়নি, আমি নিজেই অবাক। আমি বললাম যে আপনি একবার ফোন করলেন না জিনিসগুলো ব্যবহার, বলছে জিনিস কিচ্ছু ব্যবহার শুরু করিনি, ওসব ছাড়ুন, আপনি যেমন করে হোক আসুন। কবে আসছেন? আমি ওদেরকে বলি যে 12 তারিখে যাবো আমি, কারণ তারাপীঠ যাওয়ার আগে ব্যাপারটাকে মেটাতেই হবে। 12 তারিখে যখন গেলাম তখন তুমি বললে যে পূর্ণিমাদি ওই ব্যাপারটা কি হলো, আমিও যাবো, তুমি আমি একসাথে গেলাম। তারপর আমরা কি দেখলাম বলো? গেলাম, গিয়ে দেখলাম বাইরে থেকে দরজাটা বন্ধ। ওদের বাড়ির যা লোক, এতবার যে কলিং বেল বাজানো হয়েছে, ঠিক আছে, তারপরে টলিগঞ্জের মতো জায়গা, ঠিক আছে, মানে পশ এরিয়া ছিল খুব। বাইরে থেকে দরজাটা বন্ধ। এবার সব থেকে আশ্চর্য লাগলো কি হলো, আমাদেরকে ডাকলো, লোকেশন পাঠালো, ফোন করে যাচ্ছি, ফোন রিসিভ করছে না। আমরা কত কষ্টে বাড়িটা খুঁজে পেলাম, নাম বলে বলে পেলাম। তো এরপর যেহেতু ওরা একটু সম্ভ্রান্ত, তাই হয়তো অনেকে চেনে, সে কারণে হয়ে গেল ব্যাপারটা। এবারে যখন বেল বাজাচ্ছি, খুলছে না, এবং বাইরে থেকে দরজা বন্ধ, তালা দেওয়া নেই, অথচ জাস্ট দরজাটা বন্ধ। এবারে কারুর বাড়িতে ঢুকতে গেলে ওইভাবে খুলে ঢোকাটাও তো খুব রিস্ক, তাই না? একদমই তাই। হ্যাঁ, লোকে কি বলবে, বা আশেপাশে ফ্ল্যাট যেহেতু, তো তারাও অনেকে তখন কিছু, যদি আমরা ভেতরে ঢুকে এমন কিছু দেখলাম যেটা হয়তো পুলিশ কেসও হতে পারে বা কিছু হতে পারে, তো তখন মানে আমাদের উপর বার্ডেন আসবে, খুলতেও বিশাল ভয় লাগছিল। যখন কোনো মতেই শব্দ আসছিল না, তখন আমি দেখি একটু দিয়ে খুলে যখন দেখলাম, আমরা কি দেখতে পেলাম কৌস্তব, মা এবং বাবা অচৈতন্য হয়ে সোফার নিচে
পড়ে আছে এবং ঘর থেকে বিভৎস পোড়া গন্ধ, যেটা তুমি রেকর্ডিং এর আগেই বললে, তাই তো? একদমই তাই। আমরা গন্ধটা কোথা থেকে উৎস খুঁজতে 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 দেখলাম রান্নাঘরে টেডি বিয়ার গ্যাস ওভেনের উপর বসানো, একটা টেডি বিয়ার দাউ দাউ করে জ্বলছে। ভাবো আমরা যদি আরো দেরি করতাম যেতে বা কিছু, ওই আগুনটা টেডি বিয়ারটা জ্বলে পড়ে তো মানে আরো অনেক কিছু হতে পারতো। পুরো মানে বাড়ি ঘর তোর মানে পুরো বিল্ডিং এ হয়তো আগুন লেগে যেত। পুরো বিল্ডিং এ, কারণ এসি আছে, প্রত্যেকটা বাড়িতে এসি আজকাল আছে, গ্যাস ছিল পাশে, গ্যাস আছে, চিমনি আছে, বিভৎস আকার ধারণ করতে পারতো। আমরা তাড়াতাড়ি গিয়ে গ্যাস ওভেনটা আগে অফ করি এবং টেডি বিয়ারটাকে মানে এমন হয়েছে যে তোমাদের যে মানে তোমার যে গাড়ির ড্রাইভার ছিল, ড্রাইভার দাদাও অনেক হেল্প করেছে, প্রচুর হেল্প করেছে, একদম প্রচুর হেল্প করেছে। এবং ও যে শুধু ড্রাইভারের মতো বিহেভ করেনি, একদম ভেতরে এসে ওইটাই। তো তাড়াতাড়ি টেডি বিয়ারটা আগে জল দিয়ে নেভানো হলো, এ করা হলো, তারপর জ্ঞান ফেরানো হলো মা বাবার। তখনও কিন্তু বাচ্চা মাথায় নেই আমাদের কারো যে বাচ্চাটাকে খোঁজা দরকার। জল দিয়ে আগে ওদের, সত্যি কথা বলছি পূর্ণিমা দি, কিছু মনে করো না, আমি যখন ওই জিনিসটা দেখছি না, মানে আমার ওই প্যারানর্মাল বলো এই বলো মানে কিচ্ছু মাথাতে ছিল না, ঠিক আছে? আমার মনে হয়েছে ভাই কোনো মানে ক্রাইম হয়ে যায়নি তো, মানে দুজনেই তো সেন্সলেস, ঠিক আছে? কেউ এসে কিছু করে দিই, একদম মানে আমার ওটা মনে হচ্ছে জলের ঝাপটা মারছি, ঠিক আছে, ঠিক আছে, বাট আমার ওই দিকটাও এ হচ্ছে, মানে আমার সাথে সাথে কত রিস্ক। আমরা ঢুকে বসে আছি, পাড়ার লোক জানে না, পুলিশ টুলিশ এলে পুরো একদম কেস। মানে এই জন্য মানে আমার একটা ফ্রেন্ড আছে কলকাতা পুলিশে, ঠিক আছে, আমি মানে ওই জিনিসটা পুরোটা মানে ওইসব হয়েছে, আমি তারপর ওকে ফোন করেছিলাম যে তুমি দেখলে আমি সাইডে গিয়ে সরে গিয়ে কারোর সাথে ফোনে কথা বলছিলাম, তুমি বলে এখানে এসো পৌঁছাও। আমি তখন ওর সাথেই কথা বলছিলাম যে এইসব এরকম ব্যাপার হয়েছে, কিছু প্রবলেম হবে কি, ঠিক আছে? যাই হোক, তারপরে কি হলো বলো, আমি তো জানি বিষয়টা। তারপরে তোমার নেভানো হলো, এবার ওদের চোখে মুখে জল দিয়ে যেই আগে মায়ের জ্ঞান ফিরেছে, মা উঠে বলছে আমার রেশমি কোথায়। এবং দাদাটা কিন্তু ছিল না বাড়িতে, ওই দাদাটাই বোধহয় বাইরে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে গেছিল। কিন্তু দরজাটা যদি বন্ধই করে, ও নিশ্চয়ই মা বাবাকে সেন্সলেস অবস্থায় ফেলে রেখে বেরোয়নি, তার মানে তখন নিশ্চয়ই মা বাবার জ্ঞান ছিল। ও যদি দোকানেও যায় তাহলে তো মা বাবার জ্ঞান ছিল, নাহলে তো মা বাবা ক্ষেত্রে এরকমটা হয় যে ধরো বাবা মা ঘুমোচ্ছে, চেটকে নিতে পারবে না, ঘুমাতে পারে না। এটা নিয়ে বারবার আমার হয়েছে, মা বাবাকেও যখন জিজ্ঞেস করা হয়েছে, ওর মা কি বলছে যে আমি রান্না করছিলাম, আমি রান্না করতে করতে এদিকে মেয়েটাকেই দেখতে এলাম, কারণ ওকে তো চোখে চোখে রাখছি, এইদিকে দেখতে আসার পর আমার আর কিছু মনে নেই। বাবাও সেম কথা বলছে যে আমি নিজে কম্পিউটারে কাজ করছিলাম এবং আমরা গিয়ে দেখেছি যে ল্যাপটপ ওপেন ছিল, বন্ধ করা, শাটডাউন করা হয়, শেয়ার মার্কেটে ল্যাপটপ ওপেন ছিল। কিন্তু ভদ্রলোকের বক্তব্য অনুযায়ী আমি এদিকে এসেছিলাম, ওর মা অজ্ঞান হয়ে গেছিল, এটা দেখেই দৌড়ে আসি, তারপর আমারও আর কিছু মনে নেই, মানে ব্ল্যাঙ্ক। তাহলে ছেলেটা, দাদাটা কিছু বলতে পারছে না। দাদাটার বক্তব্য আমি 9টার সময় ঘর থেকে বেরিয়েছি, টিউশন গেছিলাম, কিন্তু আমি বাইরে থেকে দরজা বন্ধ করিনি। স্টিল নাও এখনো ছেলেটা বলছে আমি বাইরে থেকে দরজা বন্ধ করিনি। তাহলে বাইরে থেকে দরজাটা কে বন্ধ করলো? এবার যখন মেয়েটাকে খুঁজছি, মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। লাস্টে আমরা গিয়ে দেখলাম মেয়েটা বাথরুমের মধ্যে উলঙ্গ, মানে ওইটুকু বাচ্চা, যদিও মানে এই শব্দটা ব্যবহার করা জানি না, কিন্তু মেয়েটার জামা কাপড় অঙ্গে ছিল না, তাই তো? এবং এই জিনিসটা মানে খুবই প্যাথেটিক, মানে হ্যাঁ, এবং তার পাশে হট ওয়াটার গিজার পুরো অন এবং গরম জল পড়ছে। যদি আর মানে একটু 1 ইঞ্চি 2 ইঞ্চি সরে যেত তাহলে পুরো গরম জল মেয়েটার মাথা থেকে পড়তো। ইভেন তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, বাথরুমে ঢোকার পর মানে বাথরুম তো ভেজা ছিল, ঠিক আছে, মানে কি যে গরম বাথরুমের ফ্লোরটা। হ্যাঁ, তো ও তো গরম জল কখন থেকে পড়ছে আমরা নিজেরাও জানি না, এবং বাচ্চাটা পাগল বসে আছে এবং সে উঠে বেরোচ্ছেও না। ওকে গিয়ে আমি কি করলাম, ফার্স্ট প্রেত বাড়ি ছড়ালাম, যেটাকে বলি বাড়ি মানে আমি এখানে জলের কথা বলছি, প্রেত জল যেটা ছড়াতে দিই আমি সেটা দিলাম, কারণ ওই ভিডিওটা দেখে আমরা বুঝে গেছিলাম যে মেয়েটা পজেসড আছে। ওর মা বাবা কিন্তু তখনও এই শব্দটা ব্যবহার করেনি যে আমার মেয়ে পজেসড। শিটঙ্গে যখন আমরা ছিলাম, ফোনে যখন বলছিল, ওর মা কিন্তু তখনও বলেনি। ওর মা ভিডিওটা পাঠাবার পর আমরা দেখে বলেছিলাম যে এ অলরেডি হয়ে গেছে যা হওয়ার। তখনও পুতুলের গল্প কিচ্ছু জানি না, ওর মা সমস্ত কিছু বলেছে এই, কিন্তু পুতুলটা চোখে তখনও আমরা দেখিনি না। তো তুমি দেখে না, তো আমি দেখেছি মেয়েটাকে যখন বাথরুমে দেখি, মেয়েটার কাছে পুতুলটা ছিল না, থাকার কথাও না, কারণ ওর বাবা পুতুলটাকে পুড়িয়ে দিয়েছিল। রাইট, পুতুলটাকে পুড়িয়ে দিয়েছিল। সরি। তারপর যখন মেয়েটাকে বাথরুম থেকে বার করলাম জলটা দেওয়ার পর এবং কলটাকে, ট্যাপটাকে বন্ধ করলাম, মেয়েটা অজ্ঞানই ছিল। তাকে বিছানায় শোয়ালাম, মাটা তো হাউ হাউ করে কাঁদতে লাগলো, দেখলে তুমি।
ওনাকে বললাম যে দেখুন জিনিসটা কিন্তু সমাধান এখনো হয়নি, এই সমস্যাটা আছে, এর সমাধান কিন্তু হয়নি। বলছে কেন? না বললাম এটার উৎপত্তি তারাপীঠে হয়েছে, পুতুলটাকে পুড়িয়ে দিলেই তো হবে না, ওকে মুক্তি দিতে হবে, না হলে ও এইভাবে একটার পর একটা নিজের ভাইব যেমনই ম্যাচ করবে সেইভাবে ও পজেস করতে থাকবে, তো একে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না। তো বলছে দিদি এবার যা করার করুন, আমি মেয়েটাকে বাঁচান একমাত্র। এবারে ওর মেয়েটাকে বাঁচান ঠিক আছে, কিন্তু ওর মেয়ে আর আমার ছেলে বয়স তো খুব একটা ডিফারেন্স নেই, তো ওটা তো আমার মেয়ের মতনই হলো, তাই না? একদমই তাই। এবং যতই তান্ত্রিক হই যাই হই আসলে তো মা। হুম হুম। তো আমার তখন মাথায় একটাই যে আমি 14 তারিখ তারাপীঠ যাওয়ার আগে একে সুস্থ করবই। তখন বললাম দেখুন আজকে সন্ধ্যাবেলাতেই আপনি ভূতনাথ শ্মশানে চলুন, কারণ ওকে আর তারাপীঠ নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না। একে যদি আমি বলতাম তারাপীঠ নিয়ে যাবো এই যাবো, আরো উৎপাত শুরু হতো। এবং ওইটুকু বাচ্চা যে এতদিন ধরে এতটা জার্নি নিতেই পারতাম। এত কষ্ট সহ্য করেছে, ওর বডি ওখানে অনেক ছেড়ে দিয়েছে। একটা মানুষ যখন পজেস হয় তাকে কখনো জিজ্ঞেস করবে তার কি কষ্টটা হয়? ঠিক আছে, তো এই কারণে জানো তো হিমোগ্লোবিন কমে গেছিল, মানে রক্ত শুষে খাচ্ছিল। ওকে। ডাক্তারবাবু যখন বলেছিলেন যে হিমোগ্লোবিন কমে গেছে, তারপর বললো যে ঠিক আছে আমি আজকে রাতেই ভূতনাথে যাব, আপনি চলে আসুন এই টাইমে ফোনে কথা বলে আমরা ভূতনাথে। এবারে ভূতনাথে যখন নিয়ে যাওয়া হচ্ছে, একে তো সন্ধ্যেবেলা হয়ে গেছে, ওর অলরেডি আবার উৎপাত শুরু হয়ে গেছে, ধরো চিৎকার চেঁচামেচি করছে, তখন বলছে যে কাউকে ছাড়বো না আমাকে। তখন ওকে কি বললাম আমি একটাই কথা, যে তুই মুক্তি চাস কিনা, তুই কি মুক্তি চাস? তখন ও বলেছিল হ্যাঁ আমি মুক্তি চাই, আমাকে অমুক জন বন্দি করে রেখেছিল, তো আমি মুক্তি চাই। নামটা বলো না কেন? অমুক জন বললাম তো। তো আমি মুক্তি চাই। তখন আমি বললাম ঠিক আছে চল, তোকে মুক্তি দিতেই তো নিয়ে যাচ্ছি, বাবার কাছেই মুক্তি নিবি, চল না ভূতনাথ মহাদেবের মন্দির, শ্মশানে চল। তখন বলে না আমি এখান থেকে মুক্তি নেব, আমি ওখানে যাব না, ওখানে কিছুতেই যাব না। মন্দিরের রাস্তার মাঝে নাটক করছে যে আমি ঢুকবো না, এই না। তারপর টেনে টেনে তাকে ঢোকানো হলো। তুমি মানে তারপরেরটা তুমি দেখোনি যদিও, কারণ তুমি ভূতনাথে যাও। ড্রপ করে দিয়েছিল ওইটাই। তারপরে ওকে নিয়ে যাওয়া হলো শ্মশানে, এবং ওখানে গিয়ে তাকে বের করে আমরা যে যে দ্রব্য দিই তাকে বার করার পর কবজ, সাথে সাথে মেয়েটাকে কবজ পড়ানো হয়। কবজ পড়ানোর পরে ওকে মুক্তি দেওয়া হয়, এবং ওর কাছে অবশ্যই জেনে নিই যে তোর নাম আর গোত্র, তোর নাম কি ছিল। এবার এরা না অনেক সময় ভুলে যায়, প্রেতজনী প্রাপ্তরা দেখবে জিজ্ঞেস করলে অনেক সময় ভুলে যায়। তো ও বারবার বলছিল আমি ভুলে গেছি, আমার নাম কি, ওই কি ভুলে গেছি। তারপর ওকে অনেকক্ষণ ধরে কথোপকথন করার পর নাম ধাম জানতে পারি। তারপর ওকে বলি যে তোকে কথা দিচ্ছি, তোকে গয়ায় গিয়ে পিণ্ডদান দেওয়াবো, অবশ্যই দেওয়াবো, তুই এখন আর মেয়েটাকে জ্বালাস নে। তারপর ভূত বাবার কাছে চরণে ফেলি, এবং ওখান থেকে চরণামিত্র নিয়ে মেয়েটাকে খাওয়াই, চরণামিত্র নিয়ে বাবার ভূতনাথের, এবং ওর মা বাবাকে বলি যে একদিন ভূতনাথে এসে ভান্ডারা দেবেন। ওর মা বাবা রাজি হয়। তারপরে মেয়েটা অজ্ঞান হয়ে যায়, এবং বলি এই কবর যখন উঠে গেছে আরো কিছু জিনিস দিচ্ছি, এগুলো রেগুলার ওয়াইজ ব্যবহার করুন, আপাতত 3 মাস পুরো রেগুলার ওয়াইজ ব্যবহার করুন, দেখবেন আর কিচ্ছু হবে না। এবং অবশ্যই এই 2024-এর মধ্যেই আপনি গয়ায় পিণ্ডদান করে আসুন, যে নামটাও বলে গেছে। এবার ব্যাপারটা হয় জানো তো, বংশের লোক যদি পিণ্ডদান না করে, একটু অনেক সবাই করতে পারে পিণ্ডদান সেটা না, কিন্তু বংশের লোক যদি করে সেটা আরো বেটার হয়, মানে ওই মেয়েটির বংশের লোক যদি কেউ করে। এবার আমরা তো আর খোঁজ চালাতে পারি না ওইভাবে যে ও কবে মরেছে, কার বংশ, এটা তো সম্ভব না। তো বলি ওনাকে যে আপনিই যান, আপনি গিয়ে পিণ্ডদান করে আসুন, ওনার নাম গোত্র ধরে, দেখবেন ঠিক আছে। তো এখনো পর্যন্ত মেয়েটা সুস্থ, আর কোনো জ্বর জ্বালা নেই, দুর্বল আছে যেটা হয় আর কি, কারণ খুব বেশি দিনের তো ঘটনা নয়। বলতে পেরেছো গোত্রটা বলেছিল কি? হ্যাঁ গোত্র বলেছিল। কি আমি বলবো গোত্রটা? আচ্ছা। গোত্রও বলেছিল যে ছিল, এই গোত্র ছিল, মানে ওর শ্বশুর বাড়ি এই গোত্র ছিল। তো জানতে পারি যে ওই মেয়েটির বাড়ি ছিল ওই বাগনানের কাছাকাছি কোনো এক প্রত্যন্ত, মানে বাগনানে কি গ্রাম আছে জানি জানি ঠিক, আমিও ঠিক জানি না, বাট ওর বাবা বলছিল, মানে রেশমির বাবা বলছিল যে মেয়েটার বাড়ি নাকি কোনো বাগনানের কোনো এক গ্রামে ছিল, যে মেয়েটি মারা যায়। যাই হোক, তো সেটা পরের কথা। তো এখন মেয়েটা সুস্থ ভালো আছে। 2025টা ভালো যাক, তোমারও ভালো যাক, ওদেরও ভালো যাক, সবার ভালো যাক, এটাই বল। তো পূর্ণিমাদি মারাত্মক একটা ঘটনা শুনলাম। শোনার থেকেও বড় কথা, আমি নিজে ঘটনার মধ্যে ছিলাম, হয়তো কিছুক্ষণের জন্য ছিলাম, ঠিক আছে, মেন যে সময় তুমি ওখানে গিয়েছিলে তোমার সাথেই। বাট দ্য থিং ইজ, আমাকে একটাই কথা বলো, 2025-এর প্রথম ঘোষলি কল রেকর্ডিং এটা। আমার জানতে খুব ইচ্ছা হচ্ছে যে এই 2025 সাল, ঠিক আছে, কিরকম যেতে পারে, তোমার কি মনে হচ্ছে?
কারণ তুমি তন্ত্র যেরকম প্র্যাকটিস করো, তুমি অ্যাস্ট্রোলজিও প্র্যাকটিস করো। হুম। তো সেই অ্যাসপেক্ট থেকে, যেহেতু প্রথম ভিডিও এটা বছরের, হুম। তাই আমি তোমায় জিজ্ঞেস করছি যে 2025 সালটা কেমন যাবে বলে মনে হচ্ছে তোমার? দেখো, অ্যাস্ট্রোলজি না জানলে কিন্তু তান্ত্রিক হওয়া যায় না, এটা আগে আমি বলি। কারণ অ্যাস্ট্রোলজি জেনে আমি প্রেডিকশনটা করব, সেখান থেকে আমি কি দোষ, গ্রহের কি বিন্যাস, সেটা দেখে তারপরেই আমি কিন্তু রেমেডি সাজেস্ট করতে পারবো। আমি তো আর গুরু বামদেবের মতো তান্ত্রিক নই, তাই না? হুম 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 হুম। বা এটা সম্ভাবনা কলিযুগে। তো 2025 কেমন যাবে এটা মানুষ টু মানুষ ভ্যারি করবে, তার গ্রহ বিন্যাসের উপর ডিপেন্ড করে ভ্যারি করবে। তো একটা রাফলি আমি বলি, 2025 ক্যালকুলেট করলে এতদিনে সবাই জেনে গেছে 9 হয়। 9 হলো মঙ্গলের সংখ্যা। এছাড়া এই 9টাকে কিন্তু আমরা বারবার পাই। তুমি মহাভারত যদি দেখো 18টা অধ্যায় রয়েছে, 8 + 1 9 হলো। এছাড়া তুমি জানো যে নবগ্রহ, তাই তো, হুম। সমস্ত কিছু 9কে জড়িয়ে। তো 9কে আমি একটা শুভত্বের প্রতীক হিসাবে দেখতে পারি, বা মঙ্গলের প্রতীক হিসাবে দেখতে পারি। এবং মঙ্গল আমাদের কিন্তু মঙ্গল কার্য করায়। সমস্ত মঙ্গল কার্যের জন্য মঙ্গলকে লাগবেই। যেমন বিবাহ, যাদের এতদিন বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে আছে, তাদের বিয়ের যোগ হতে পারে। এছাড়া জমি কিনতে চাইছে, বহু বছর ধরে অনেকে কিনে উঠতে পারছে না, তারা জমি কিনতে পারে। সেম ভাবে বাড়িঘরও কিনতে পারে, কারণ মঙ্গল মানে হচ্ছে ভৌমর সাথে জড়িত, তাই তো, একদম ভূমির সাথে জড়িত। ভূমির সাথে জড়িত। তো জমি জমা সংক্রান্ত যারা ভাবছেন যে জমি কিনবেন, তাদের জন্য 2025 আইডিয়াল বছর। তারা কিন্তু খুব ভালো জমি মানে ইনভেস্ট করতে পারেন। এছাড়া যাদের বিয়ে হচ্ছে না, যেটা বললাম, বা তোমার ফ্ল্যাট কিনতে চাইছেন, তারাও কিন্তু এই বছর এগোতে পারেন। আবার সিমিলারলি যারা পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কিনবেন ভাবছেন, এতদিন হয়ে উঠছে না, বারবার প্রসেস করছেন, হচ্ছে না, তাদের জন্য 2025 কিন্তু বেস্ট অপশন। এবার যদি নিউমোলজি হিসাবে দেখা যায়, সংখ্যাতত্ত্ব অনুযায়ী, তোমার 1, 3, 4, 5ও বলা যেতে পারে, মোটামুটি শুভদায়ক ফলই দেবে। ঠিক মানে আছে? যাদের মূলাঙ্ক, যেটা মানে মূলাঙ্ক, যেগুলো মূলাঙ্ক, কারোর জন্ম ধরো, হ্যাঁ বলো রাইট বলো। রাইট, হ্যাঁ, কারোর জন্ম ধরো 1 তারিখে হয়েছে, বা কারোর জন্ম ধরো 5 তারিখে হয়েছে, বা আমি এমন একটা জন্ম, যেমন 22 তারিখ, ধরো 2 এ 2 এ যোগ করলে 4 হচ্ছে। এইভাবে নিজেরা করে নেবেন এটা যোগ করে, যে সংখ্যাটা থাকছে সেটাই হচ্ছে আপনার জন্মের মূলাঙ্ক। এটা অনুযায়ী আপনার 2025 কেমন যাবে, এটা নিউমোলজির জায়গায় চলে গেল। তো সমস্ত বছরই আমাদের বলতে পারো যে ভালো মন্দ মিশিয়ে থাকে, তাই সকলের জন্য যে খুব ভালো এটাও নয়, আবার সকলের জন্য খারাপ এটাও নয়। মানুষ টু মানুষ। এবং অবশ্যই আপনার ফুল প্রেডিকশন দেখলে বোঝা যাবে যে গ্রহগত বিন্যাস কার কেমন 2025 এর রেজাল্ট দেবে। এছাড়া যারা মাঙ্গলিক রয়েছেন, তারা অবশ্যই কিন্তু মানে কি বলবো, আগুন থেকে, এই বছর আগুন থেকে বা বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া থেকে, বা তোমার কারেন্ট, যেটা বলি কারেন্ট লেগে যাওয়া, কারেন্ট খাওয়া থেকে, বা তোমার গরম জল গায়ে পড়ে যাওয়া, গরম দুধ গায়ে পড়ে যাওয়া, যে কোনো গরম জিনিস, বা ধরো কোথাও ঝামেলা হচ্ছে, রাস্তাঘাটে ঝুট ঝামেলা হচ্ছে, সেখানে দুম করে চলে গিয়ে দেখা গেল যাদের সাথে ঝামেলা তারা বেরিয়ে গেছে, আমি কোথা থেকে ফেসে গেছি। ঠিক আছে? আচ্ছা। এই জাতীয় জিনিসগুলো থেকে একটু দূরে থাকবেন, এড়িয়ে চলবেন, ঝুট ঝামেলা এড়িয়ে চলবেন। কারণ মঙ্গলের জাতক বা জাতিকাদের এই বছর কিন্তু রাগ মারাত্মক রকম বাড়তে পারে, জেদ বাড়তে পারে, চাই মানে চাই এরকম একটা ব্যাপার, অ্যাগ্রেসিভনেস বাড়তে পারে। তো এইগুলো একটু কন্ট্রোলে রাখবেন। যাদের লগ্নে মঙ্গল রয়েছে এবং তাও যদি আবার নিচস্থ হয়, তাহলে তো কথাই নেই। তো এই তাদের জন্য বলবো এই বছরটা একদম সাবধানে থাকতে। বাকি আদার্স যা হবে সবাই দেখতেই পাবে। একটা কথা বলো, তুমি যে বললে যে যারা মাঙ্গলিক তাদের এই বছরটা প্রবলেমেটিক হতে পারে, তো ধরো কেউ ম্যারেড, ঠিক আছে, এবার তাদের ধরো মাঙ্গলিক রয়েছে, তো ম্যারেজ লাইফে কি প্রবলেম আসতে পারে? অবশ্যই আসতে পারে। যদি মঙ্গল খুব খারাপ অবস্থানে থাকে, তাহলে অবশ্যই তাদের ঝুট ঝামেলা, যেটা হয়তো হালকা হালকা হচ্ছিল, তাদের ডিভোর্সের জায়গা যেতে পারে। এই জন্যই বললাম, মাথা ঠান্ডা রাখবেন, ভেবে চিন্তে কাজ করবেন একদম। কারণ জানবেন যে আপনাদের জন্য এই বছরটা একটু ডেঞ্জারাস হতে পারে। আমি আর্থিক দিকের কথা বলছি না, কিন্তু আমি ম্যারেড লাইফ বা প্রেম, অনেক প্রেম ভাঙতে পারে এই বছর। ঠিক আছে? আবার আমি আরেকটা জায়গাতেও দেখছিলাম, ঠিক আছে, ট্রানজিটের হিসেবে, মানে অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের দিকেও যেতে পারে, জড়িয়ে দিতে পারে। তো সেখান থেকে তো বিবাহ বিচ্ছেদটা হয়, তাই না? এগুলো থেকে সাবধান থাকতে হবে। আর এবং আরেকটা যেটা জিনিস, হ্যাঁ বলো বলো। এই যে আগুন থেকে, এবং ভালো ওটাই, যে কাজগুলো ধরো পোস্টপন্ড ছিল, এতদিন হয়ে উঠছিল না, তাদের জন্য 2025 বেস্ট। মানে নতুন করে শুরু করা, কোনো কিছু নতুন করে শুরু করা। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আমাকে একটু বলো, এই যে ধরো যাদের ধরো কালসর্প যোগ বা দোষ আছে, ঠিক আছে, তুমি আমাদেরকে জানিয়েছিলে যে কালসর্প দোষ বা যোগ থাকলে তার উপর ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু বা তুকতাকের এফেক্ট কম হয়, ঠিক আছে,
আবার যদি হয়ে যায় তাহলে সেটাকে কাটাতেও প্রবলেম হয়, হুম, রাইট? হুম। তো যাদের কালসর্প যোগ রয়েছে বা যাদের এরকম টাইপের কিছু দোষ রয়েছে বা ছন্নছাড়া যোগ রয়েছে, তাদের কিরকম হতে পারে? কালসর্প যাদের রয়েছে তাদের জন্য আমি বলবো যে এটা দেখতে হবে তার প্রেডিকশনে যে কালসর্পটা কতটা আংশিক নাকি পূর্ণ কালসর্প। কালসর্প যাদের থাকে, আমি যেটা বলি, তাদের কিন্তু মাল্টি ট্যালেন্ট থাকে। হুম, এটা তুমি লক্ষ্য করে দেখবে যে মাল্টি ট্যালেন্ট থাকে কিন্তু কোনো দিকে কিছু করে উঠতে পারে না। তো এই বছরটা তাদের নতুন করে শুরু করার একটা বছর হতে পারে, কিন্তু অবশ্যই যদি সে 40-এর ঊর্ধ্বে চলে যায় তাহলেই কিন্তু সম্ভব। 40-এর নিচে থাকলে কালসর্প প্রশমন করতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে ধরো মানে এই বছর তো মঙ্গলের বছর, হুম। তো অনেকের অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি হতে পারে। একদম একদম আর শুধু অ্যাক্সিডেন্টাল, রক্তক্ষরণ, হুটহাট হাত পা কেটে যেতে পারে, রক্ত বেরোতে পারে। আর যাদের ওপর এবার আমাদের যে টপিক আমি সেটার উপরে যদি আসি, ঠিক আছে, এই যে ধরো ব্ল্যাক ম্যাজিক করা, টুকটাক করা, ঠিক আছে, হুম, মানে ধরো কেউ কাউকে বশীকরণ করে ফেললেন বা এরকম টাইপের যে বিষয়গুলো রয়েছে, হুম, তন্ত্রের যে গুচ্ছ বিষয়গুলো, ঠিক হুম। আছে, মানুষের কি এইগুলোর থেকে সাবধান তো অবশ্যই থাকা উচিত, বাট এই বছরে কি বিশেষ কোনো ভয় থাকছে সেটার থেকে? যেহেতু মঙ্গলের বছর, মঙ্গলকে আমরা অকাল্টের সাথেও যুক্ত করে যুক্ত দেখি করি, অনেকটা। কেতুর মতো মঙ্গলকেও আমরা অকাল্টের সাথে যুক্ত করি, রাইট? তো এই বছর যদি কারোর মঙ্গল মানে কেতু বা মঙ্গল মানে একেবারে 2-2-4 যদি হয়ে যায়, তার এভরি পসিবিলিটি থাকে পজেস হওয়ার। সেই কারণে সেই ব্যক্তিরা কি করবেন, শ্মশান, কবরস্থান বা যেগুলো নেগেটিভ জায়গা বলে মনে হচ্ছে আপনাদের, সেই জায়গাগুলো থেকে একটু মানে যাবেন না, দূরে থাকবেন, এগুলো থেকে একটু কম যাবেন। এবং তার থেকেও বড় কথা, ব্ল্যাক ম্যাজিক যদি কারোর উপর করা হয়, এতদিন ধরুন অনেক তান্ত্রিক আপনার উপর করে যাচ্ছে, বা তান্ত্রিক তো এমনি এমনি করবে না, কেউ ধরুন আপনার উপর করাচ্ছে, তো তাহলে আপনার রেজাল্ট হচ্ছিল না, বাট এই বছর আপনাকে প্রোটেকশন নেওয়াটা উচিত আমি বলবো। এবং এইগুলো দেখো, শুধু 2025 বলে না, মানুষকে সচেতন সবসময়ই থাকা উচিত, তাই না? তো যাদের ধরো এতদিন ধরে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে বা যাদের উপর তন্ত্র প্রয়োগ করা হচ্ছে, হয়ে উঠছে না, এই বছর কিন্তু তাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। মানে তাদের উপর পজেস কেস, ব্ল্যাক ম্যাজিক, এগুলো খুব তাড়াতাড়ি অ্যাটাক হয়ে যাওয়ার এভরি পসিবিলিটি রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমি যেটা বুঝতে পারছি যে এই বছরটা ভালো মন্দেই কাটবে, ঠিক আছে? অবশ্যই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তুমি আমাকে একটা জিনিস বলেছিলে, ঠিক আছে, যে তুমি এখন ফোনটাকে এয়ারপ্লেন মোডে করে তারপরে ঘুমাও রাখো, ঘটনা একদম প্রথম হ্যাঁ, দিকেই, হ্যাঁ, ঠিক আছে। তুমি এটা কেন করো সেটা তো বললেই আমাকে রেকর্ডিং এর মধ্যে, বাট আমি যেটা জানি, ঠিক আছে, মাঝরাতে একটা কল এসেছিল তোমার কাছে, অ্যান্ড সেই কলে এমন কিছু ঘটনা ব্যাপারে জানতে পারো বা এমন কেউ তোমাকে সাহায্যের জন্য ফোন করেছিল, ঠিক আছে, যেটা হয়তো খুবই মানে কি বলবো, খুবই পিকিউলিয়ার কেস, মানে এটা খুব রিসেন্ট হয়তো। আমরা কি সেই যে ঘটনাটা রয়েছে সেটা নিয়ে একটা কৌস্তবের আড্ডাতে পডকাস্ট করব, তো তুমি এড়িয়ে গেলে দেখলাম, মানে তোমার কি ওই এফেক্টটা এখনো রয়েছে? কারণ তোমার সাথে বেশ অনেকদিন দেখা সাক্ষাৎও হয়নি ওই ট্রিপের পর, বা কথাও হয়নি, তো ওটা নিয়ে কি তুমি এখনো একটু? দেখো, আমার যতটা না রয়েছে, আমি অনেক শ্রোতারা দেখেছো অনেক ঘটনাতে শুনে কমেন্ট করে যে আমার এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম। তো আমি সাধারণত চাই না যে কেউ প্রবলেম নিয়ে আসুক এই মুহূর্তে। আমি অন্তত এটা নিয়ে মানে পুরো এর শেষ না দেখে আমি এটা নিয়ে আলোচনা করতে চাই। ওকে ওকে ওকে, যাই হোক পূর্ণিমাদি, আজকের ঘটনাটা শেয়ার করলে ভালো লাগলো, অ্যান্ড আশা করছি কিউরিও ফাইটের প্রত্যেকটা অডিয়েন্সের আজকের ঘটনার মারাত্মকই লেগেছে। খুব ভালো থাকো, সাবধানে থাকো, ঠিক আছে, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। একদম। চল। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং আপনারা যদি কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশন অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে, এবং আপনারা যারা যারা নিজের লাইফের এরকমই সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন।
তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।